আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো হচ্ছে এসএসসি বায়োলজির যে প্রথম অধ্যায় রয়েছে সেটা নিয়ে। আমরা জানি সেই অধ্যায়ের নাম হচ্ছে জীবন পাঠ। তো আমরা এই অধ্যায় থেকে যেগুলো আলোচনা করব সেটার আমি টপিক এখানে সাজিয়েছি। টপিকগুলোর মধ্যে রয়েছে, প্রথমে আমি আলোচনা করবো হচ্ছে জীববিজ্ঞানের যে শাখাগুলো রয়েছে, সেটা যে ভৌত শাখা এবং ফলিত শাখা রয়েছে সেই বিষয়টা জানবো। দ্বিতীয়ত আমরা জানবো হচ্ছে জীবের যে শ্রেণীবিন্যাস রয়েছে, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, বিজ্ঞানী আর এইচ হুইটেকার শ্রেণীবিন্যাস সম্বন্ধে কি বলেছেন। এবং থার্ডলি দেখবো হচ্ছে মার্গুলিস আসলে কি ধরনের শ্রেণীবিন্যাসটাকে মডিফাই করছিলেন সেই বিষয়টা আমরা দেখব। এবং এখানে রয়েছে 3 নম্বর যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপ, মানুষের নামকরণ, এবং 4 নম্বর রয়েছে দ্বিপদ নামকরণ পদ্ধতি। এই বিষয়গুলো সম্বন্ধে আমরা আজকে জানবো। কোনো একটা স্টুডেন্ট যদি আমাদের এই ক্লাসটি করে তাহলে আশা করা যায় যে এই প্রথম অধ্যায়ে তার সেরকম কোনো আর সমস্যা হবে না। এবং কি ধরনের কোশ্চিনগুলো সাধারণত আমাদের বোর্ড কোশ্চিনে হয়ে থাকে, আমি এগুলোর কিন্তু সাবলীল ব্যাখ্যা দিয়ে থাকবো। এবং এই সাবলীল ব্যাখ্যার মাধ্যমে সিকিউগুলোর আনসারগুলো কিভাবে সিকুয়েন্সিয়ালি করতে হবে সেই বিষয়গুলো কিন্তু সে ধরতে পারবে। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা যেহেতু বায়োলজি পড়বো, সেক্ষেত্রে বায়োলজি শব্দটি আসলে কিভাবে এসেছে সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা জানি যে বায়োলজি, এই যে বায়োলজি শব্দটি রয়েছে এটা কিন্তু দুইটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। একটি শব্দ হচ্ছে বায়োস এবং আরেকটা হচ্ছে লোগোস। বায়োস মানে আমরা বলতে পারি যে এটা আসলে জীব, এবং লোগোস মানে আমরা সাধারণত জানি এটা হচ্ছে জ্ঞান। তাহলে আমরা বলতে পারি জীবের সম্বন্ধে যেখানে জ্ঞান বা জ্ঞান আহরণ করা হয়, বা যেটা পড়লে জীব সম্বন্ধে জ্ঞান আহরণ করা যায়, মেনলি সেটাকে বলা হচ্ছে বায়োলজি। বা জীব সম্বন্ধে আলোচনা করা হয় সেটা কিন্তু আমাদের বায়োলজি। তো বায়োলজি কি প্রাথমিক অবস্থায় আমরা হচ্ছে দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ভৌত জীববিজ্ঞান এবং আরেকটি হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো ভৌত জীববিজ্ঞান বলতে কি বোঝানো হয়, ফলিত জীববিজ্ঞান বলতে আসলে আমরা কি বুঝে থাকি। ভৌত বলতে যেটা বুঝে থাকি যে যেটাতে আসলে তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, এবং ফলিত যে বিষয়টা যেখানে টেকনিক্যাল বিষয়গুলো থাকে বা অ্যাপ্লাইড সেক্টর নিয়ে আলোচনা করা হয় সেটাকে আসলে ফলিত জীববিজ্ঞান আমরা বলে থাকি। তো ভৌত জীববিজ্ঞানের বেশ কিছু শাখা রয়েছে, আমাদের বইয়ে দেওয়া আছে। তো আমি এখানে বেশ কিছু লিখে রেখেছি, এগুলো আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব। তো 1 নম্বরে এখানে আমাদের আছে যে অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি। এটা আসলে কাকে বলা হয়। তো অঙ্গ সংস্থান বিদ্যা জানতে হলে আমাদেরকে একটু অঙ্গ সম্বন্ধে জানা দরকার। আসলে অঙ্গ শব্দটি কোথা থেকে এসেছে। আমরা জানি যে আমরা একটা সিকোয়েন্স পড়ে থাকি বায়োলজি পড়লে, সেটা হচ্ছে বলে থাকি সেল, টিস্যু, অর্গান, এরকম একটা সিকোয়েন্স পড়ে থাকি আমরা। তো আমরা বলে থাকি যে কোষ বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের এককে সাধারণত কোষ বলা হয়। একাধিক কোষ যখন পাশাপাশি বসে একটা নির্দিষ্ট কাজ করে থাকে তখন সেটাকে আসলে টিস্যু বলে থাকে, এবং একাধিক টিস্যু যখন পাশাপাশি বসে নির্দিষ্ট কাজ করে থাকে তখন সেটাকে অঙ্গ বলা হয়। এবং একাধিক অঙ্গ যখন পাশাপাশি বসে একটা নির্দিষ্ট কাজ করে থাকে তখন সেটাকে আসলে অর্গান সিস্টেম বলা হয়। যেমন আমরা বলে থাকি সেটারে সিস্টেম বলে থাকি, বা অর্গান যে সিস্টেম রয়েছে সেটা বলে থাকি। যেহেতু অর্গান বিষয়টা বা অঙ্গ বিষয়টা আমরা বুঝেছি, তাহলে অঙ্গ সংস্থান বিদ্যা কাকে বলা হয় সে বিষয়টা আমরা কিন্তু এখন বলতে পারবো। অঙ্গ সংস্থান বিদ্যা বলতে যেটা বোঝানো হয় যে জীববিজ্ঞানের যে শাখায় অঙ্গের গঠন, উৎপত্তি, কাজ নিয়ে আলোচনা করা হবে, মেইনলি সেটাকে বলা হবে অঙ্গ সংস্থান বিদ্যা। এটাকে আমরা ইংলিশে বলে থাকি মরফোলজি। এই অঙ্গ সংস্থান বিদ্যা আসলে দুই ভাগে বিভক্ত। একটাকে আমরা বলে থাকি হচ্ছে এক্সটার্নাল মরফোলজি বা অভ্যন্তরীণ অঙ্গ সংস্থান বিদ্যা বা ইন্টারনাল, এবং আরেকটা বলে থাকি হচ্ছে বাহ্যিক বা এক্সটার্নাল বলে থাকি। তাহলে আমরা যদি এটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে এক্সটার্নাল মরফোলজি বা বাহ্যিক অঙ্গ সংস্থান বিদ্যা, তাহলে আমরা বলতে পারি যে জীববিজ্ঞানের যে শাখায় বাহ্যিক অঙ্গ নিয়ে আলোচনা করা হয় বা সেটার গঠন, কাজ কিভাবে সেগুলো আসলে কাজ করতেছে, সেগুলোর গঠন উৎপত্তিগুলো কিভাবে, তাহলে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে এক্সটার্নাল মরফোলজি। এবং এক্সটার্নাল মরফোলজি যেগুলো নিয়ে ডিল করে থাকে সেই বিষয়গুলো আমরা বলতে পারি যে ত্বক, চুল, নখ, এই যে বিষয়গুলো রয়েছে। আরো যে বাহ্যিক যে চোখ রয়েছে, চোখটা যদি আমরা হচ্ছে যে বাহ্যিক অঙ্গ ধরে থাকি, চোখ, হাত, হ্যাঁ, নাক, এগুলো কিন্তু আমাদের বাহ্যিক যে অঙ্গ রয়েছে সেটা কিন্তু অন্তর্গত। তাহলে এগুলোর গঠন, উৎপত্তি এবং কাজ নিয়ে বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হবে মেইনলি সেটাকে বলা হবে হচ্ছে এক্সটার্নাল মরফোলজি বা বাহ্যিক অঙ্গ সংস্থান বিদ্যা। এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্টারনাল মরফোলজি নিয়ে। ইন্টারনাল মরফোলজি, ইন্টারনাল মরফোলজি বলতে যেটা বোঝানো হয় যে অভ্যন্তরীণ যে অঙ্গ সংস্থান বিদ্যা সেটাকে বোঝানো হয়। তাহলে বিজ্ঞানের যে শাখায় অভ্যন্তরীণ অঙ্গ সংস্থানের গঠন, কাজ ইত্যাদি এইসব নিয়ে আলোচনা করা হবে সেটাকে বলা হবে ইন্টারনাল মরফোলজি। তো
অভ্যন্তরীণ অঙ্গগুলো কি কি আমরা সাধারণত জানি যে আমাদের শরীরের মধ্যে যে অঙ্গগুলো রয়েছে দেখা যাচ্ছে লিভার, তারপর হচ্ছে লাংস, কিডনি, হ্যাঁ, আরো যে ভিসেরাল অর্গানগুলো রয়েছে সেগুলো সব কিছুই কিন্তু আমাদের ইন্টারনাল যে মরফোলজি রয়েছে সেটার অন্তর্গত। এখন আমরা দেখবো হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি কাকে বলা হয়। তো নর্মালি এখানে বলা হচ্ছে যে শ্রেণীবিন্যাস বলতে আসলে যেখানে নামকরণের বিষয়টা আর কি আলোচনা করা হয়, মেনলি সেটাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা। এখন আমরা জানবো হচ্ছে শারীরবিদ্যা বা ফিজিওলজি সম্বন্ধে। শারীরবিদ্যা আসলে কাকে বলা হয়? তো শারীরবিদ্যাকে আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে অনেকটা এইভাবে করতে পারি যে আমাদের শরীরের শারীরবৃত্তীয় যে কাজগুলো রয়েছে সেগুলো আর কি কিভাবে হয়, তারপর হচ্ছে তাদের সিকোয়েন্সটা কি, এইসব নিয়ে বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হবে সেটাকে শারীরবিদ্যা বা ফিজিওলজি বলা হয়। শরীরের যে বিভিন্ন অর্গানগুলো আছে সেগুলো কাজ করার যে সাধারণ একটা প্রসেস রয়েছে, সাধারণ একটা ফ্লো রয়েছে, এই পদ্ধতিটাকে আসলে বলা হয় ফিজিওলজি। তাহলে আমি যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের এটা বুঝতে সুবিধা হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা যখন আর কি প্রশ্বাস গ্রহণ করি তখন হচ্ছে প্রশ্বাস গ্রহণের সাথে আমাদের অক্সিজেন বা বিভিন্ন যে গ্যাসীয় উপাদানগুলো রয়েছে সেগুলো আমাদের শরীরের মধ্যে নাকের মধ্যে যায় এবং সেখান থেকে এই নাক থেকে চলে যায়, এটা দেখা যাচ্ছে ফ্যারিংসে যায়, ফ্যারিংস থেকে এটা যায় ট্রাকিয়া এবং ট্রাকিয়া থেকে এটা যায় ব্রঙ্কাসে। তাহলে ফুসফুসের মধ্যে গেল সেটা আর কি ব্রঙ্কাস হয়ে গেল এবং ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিউল হয়ে দেখা যাচ্ছে যে অ্যালভিউলার নালী, তারপর দেখা যাচ্ছে অ্যালভিউলার থলি এবং অ্যালভিউলার থলি থেকে দেখা যাচ্ছে যে অ্যালভিউলাস গুলো রয়েছে সেখানে কিন্তু আমাদের যে গ্যাস, যে আমরা যেটা অক্সিজেন নিয়ে থাকি সেটা সেখানে যায়। অ্যালভিউলাসে যাওয়ার পর দেখা যাচ্ছে সেখান থেকে আবার দেখা যাচ্ছে যে ক্যাপিলারিজের মাধ্যমে গ্যাসগুলো আমাদের যে ব্লাড ভেসেল রয়েছে সেটার মধ্যে চলে যায়। কিন্তু আমি যে অক্সিজেনটা গ্রহণ করলাম, যে নাক দিয়ে গ্রহণ করলাম এবং পুরো ফুসফুস থেকে রক্তের আগ পর্যন্ত পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমি কিন্তু একটা 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 পদ্ধতির মধ্যে ছিলাম, একটা কিন্তু তন্ত্রের মধ্যে ছিলাম, যেটাকে বলা হচ্ছে যে দেখা যায় রেসপিরেটরি সিস্টেম বলা হয় বা শ্বসন তন্ত্র। তাহলে এই যে শ্বসন হওয়ার যে মেকানিজমটা ছিল তাহলে এটা একটা নর্মাল ফ্লো ছিল না? হ্যাঁ, এটা একটা নর্মাল ফ্লো ছিল। এটাই কিন্তু আমাদের শারীরবিদ্যা। আমি যদি আরেকটি উদাহরণ দিয়ে থাকি তাহলে আরেকটু ক্লিয়ার হবো আমরা। আমাদের যে রেচন তন্ত্র রয়েছে, রেচন তন্ত্রের যে কাজটা সেটা যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, যে নর্মালি ব্লাডের মধ্যে দেখা যাচ্ছে আমাদের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যখন বেশি হয়ে যাবে তখন সেটা থেকে চলে যাবে হচ্ছে কিডনিতে যাবে এবং কিডনিতে এটা হচ্ছে ফিল্ট্রেট হওয়ার পর বোমান্স ক্যাপসুল হয়ে যে গ্লোমেরুলাস যে ফিল্ট্রেট হয়ে দেখা যাচ্ছে যে প্রক্সিমাল প্যাচানো নালিকা, তারপর চলে আসবে হচ্ছে আমাদের লুপ অফ হেনলিতে চলে আসবে বা হেনলির লুপে চলে আসবে এবং এখান থেকে যে ডিস্টাল প্যাচানো নালিকা রয়েছে, তারপর যে কালেক্টিং ডাক্ট গুলো রয়েছে বা সংগ্রাহী নালিকা, তাহলে এটা দেখা যাচ্ছে রেনাল পেলভিস হয়ে, তারপর দেখা যাচ্ছে কালেক্টিং ডাক্ট হয়ে যে ওভারঅল এটা রেনাল পেলভিসে চলে আসবে। যে ইউরিনটা রয়েছে, ইউরিনটা রেনাল পেলভিসে আসার পর দেখা যাচ্ছে এখান থেকে যে ইউরেটার গুলো রয়েছে সেই ইউরেটার হয়ে দেখা যাচ্ছে যে ইউরিন ব্লাডার বা মূত্রথলি রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে চলে যাবে হচ্ছে যে এটা উত্থানক্ষম অঙ্গ দিয়ে আমরা বাইরের দিকে এটাকে আর কি এক্সক্রিশন করে থাকি বা বের করে থাকি। তো সেক্ষেত্রে এই যে একটা প্রসেস হলো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বের হওয়ার যে একটা প্রসেস হলো, এটা কিন্তু আমাদের শারীরবিদ্যার অন্তর্গত। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। ওকে, এখন দেখবো আমরা হচ্ছে হিস্টোলজি সম্বন্ধে, যে হিস্টোলজি বা হচ্ছে যে টিস্যু তত্ত্ব আসলে কাকে বলা হয় বা টিস্যু বিদ্যা কাকে বলা হয়। হিস্টোলজি বলতে যেটা আমরা বুঝে থাকি যে তাহলে আমরা যত বিদ্যা থাকবে এখানে একটা বিষয় আমরা একটু মাথায় রাখবো যে গঠন, কাজ এবং উৎপত্তি এই বিষয়টা কিন্তু আমরা একটু জোরে দিব, তাহলে কিন্তু আমাদের এই সংজ্ঞাগুলো সাধারণত হয়ে যাবে। তাহলে হিস্টোলজি বলতে যেহেতু টিস্যু বিদ্যা বোঝানো হচ্ছে তাহলে আমরা বলতে পারি এখানে যে টিস্যুর গঠন, উৎপত্তি, কাজ ইত্যাদি নিয়ে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা হবে সেটাকে বলা হচ্ছে হিস্টোলজি বা হচ্ছে টিস্যু বিদ্যা। ওকে, এখন আমরা জানবো হচ্ছে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। ভ্রূণবিদ্যা আসলে কাকে বলা হয়? তো ভ্রূণবিদ্যা জানতে হলে আমাদেরকে একটু ভ্রূণ সম্বন্ধে জানা দরকার, আসলে ভ্রূণটা কি। তাহলে ভ্রূণ সম্বন্ধে জানতে হলে আমাদের একটু কাজ করতে হবে। যে মনে করি যে এটা হচ্ছে একটা মেল সেক্স এবং এটা হচ্ছে একটা ফিমেল সেক্স। তো মেল সেক্স যে অর্গানটা রয়েছে সেই অর্গানটা আমরা জানি এখানে হচ্ছে টয়েসেন বা এখানে ক্রোমোজোমের সংখ্যা সাধারণত 46টা থাকবে। ওকে, এবং ফিমেল সেক্স অর্গানের ক্ষেত্রেও আমরা বলতে পারি এখানে হচ্ছে টয়েসেন বা 46টা ক্রোমোজোম থাকবে। ওকে, তো এই যে মেল সেক্স রয়েছে ওই সেক্স অর্গান এবং ফিমেল সেক্স অর্গান রয়েছে, এখান থেকে আর কি মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে এখানে আর কি তৈরি হবে? গ্যামেট তৈরি হবে। গ্যামেট, তাহলে এখানেও একটা গ্যামেট তৈরি হবে। আমরা জানি এখানে কিন্তু মিওসিস কোষ বিভাজন হয়েছে, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে যদি মিওসিস কোষ বিভাজন হয় আমরা জানি যে মিওসিস মিওসিস এই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা জানি গ্যামেট তৈরি হয়, যেটা হচ্ছে জনন মাতৃকোষ থেকে দেখা যাচ্ছে 4টা করে যখন মিওসিস কোষ বিভাজন হবে তখন গ্যামেট তৈরি হবে 4টা করে
এবং তাদের প্রত্যেকের ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা জেনে থাকি যে এদের ক্রোমোজোমের যে সংখ্যা রয়েছে সেটা কিন্তু অর্ধেক হয়ে যায়। তার মানে এখানে যদি হচ্ছে টয়েস এন থাকে, এখানে অবশ্যই হবে হচ্ছে এন সংখ্যক। ওকে, আর যেহেতু এটা মেল থেকে আসছে তাহলে আমরা বলতে পারি এটাকে যে এটি হচ্ছে আমাদের মেল গ্যামেট, এবং এটি যেহেতু ফিমেল থেকে আসছে এটা বলা হচ্ছে ফিমেল গ্যামেট। আর এখানেও মিওসিস কোষ বিভাজন হয়েছে, তাহলে মিওসিস কোষ বিভাজন হলে এখানে যে আমাদের ক্রোমোজোমের সংখ্যা রয়েছে সেটা কিন্তু অর্ধেক হয়ে যাবে, যেহেতু টয়েস এন ছিল এখান থেকে এন হবে, এবং এটা যখন পরস্পরের সাথে আর কি ফিউশন হবে, এটা যখন ফিউশন হবে তখন আমরা বলতে পারি এন প্লাস এন, এবং এটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে জাইগোট। ওকে, তো জাইগোটের পর এই যে জাইগোটটা রয়েছে এই জাইগোটটা থেকে প্রায় 8 উইক পর্যন্ত বা যে 8 সপ্তাহ রয়েছে, 8 সপ্তাহ পর্যন্ত যে বিভিন্ন আমাদের অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গগুলো প্রাথমিক অবস্থায় ডেভেলপ হওয়া শুরু করে। এই 8 সপ্তাহ পর্যন্ত এই অবস্থাটাকে বলা হয় ভ্রূণ নামে ডাকা হয়। তাহলে ভ্রূণটা আসলে বিভিন্ন, আমরা যদি দেখা যাচ্ছে উন্নত শ্রেণীর প্রাণীর কথা চিন্তা করি, তাদের যে ভ্রূণের কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর কি 3টা লেয়ারের মাধ্যমে সেটা কি হয়, সেটা আর কি বিভাজিত হয়। আমরা যদি সেই লেয়ারটাকে এরকম ভাবে কল্পনা করি, তাহলে এই লেয়ারের হচ্ছে বাইরেটাকে বলা হবে এক্টোডার্ম এবং ভেতরটাকে বলা হচ্ছে মেসোডার্ম, এবং সব থেকে যেটা ভিতরে রয়েছে সেটার নাম হচ্ছে এন্ডোডার্ম। তো এইরকম আর কি ভ্রূণীয় লেয়ারের মাধ্যমে উন্নত শ্রেণীর যে প্রাণীগুলো রয়েছে সেগুলো আর কি তাদের যে ভ্রূণের লেয়ারটা, জার্ম লেয়ারটা এইভাবে আর কি বিভাজিত হয়। এবং এটা বিভাজিত হওয়ার অন্যতম একটা কারণ রয়েছে, সেই কারণটা হচ্ছে যে এক্টোডার্ম থেকে দেখা যাচ্ছে স্পেসিফিক অঙ্গ তৈরি হয়, মেসোডার্ম থেকে এবং এন্ডোডার্ম থেকে স্পেসিফিক অঙ্গ তৈরি হয়। আমরা জানি যে এক্টোডার্ম থেকে আমাদের ত্বক এবং যে নার্ভাস সিস্টেম আছে সেগুলো তৈরি হয়, এবং মেসোডার্ম থেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে আমাদের কঙ্কাল তন্ত্র রয়েছে এবং যে ব্লাড আছে, ব্লাডের উৎপত্তি কিন্তু মেসোডার্ম থেকে হয়, এবং যে মাসেলগুলো রয়েছে সেই মাসেলগুলো। এন্ডোডার্ম থেকে বিভিন্ন ধরনের ভিসেরাল অর্গানগুলো তৈরি হয়, যেমন নাড়িভুঁড়ি তৈরি হয়। এই বিষয়টা আমাদের থাকলো এখানে। ওকে, আমরা এই বিষয়টা আপাতত জেনে গেছি। তাহলে এখন যে ভ্রূণ বলতে আমরা যেটা ফোকাস করতেছিলাম সেই বিষয়টা একটু যাই, সেটা হচ্ছে তাহলে জাইগোটটা যখন 2টা গ্যামেট মিলিত হয়ে জাইগোট তৈরি হবে, এবং এই জাইগোটটা যখন বিভাজিত হবে, বিভাজিত হওয়া শুরু করে 8 সপ্তাহ পর্যন্ত যে বিভিন্ন ধরনের অর্গানগুলো আমাদের শরীরে তৈরি হয়, প্রাথমিক অবস্থায় তৈরি হওয়া শুরু করে, মেনলি এই 8 উইক সপ্তাহ পর্যন্ত এই যে এটাকে বলা হচ্ছে ভ্রূণ বলা হচ্ছে। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। তাহলে আমরা যেহেতু ভ্রূণের বিষয়টা বুঝে গেছি, তাহলে ভ্রূণ বিদ্যা বলতে আমরা যেটা বুঝবো যে জীববিজ্ঞানের যে শাখায় ভ্রূণের উৎপত্তি, গঠন এবং ভ্রূণটা আসলে কিভাবে টিকে থাকবে বা কিভাবে ভ্রূণটা স্টেবল হবে সেখানে ইত্যাদি নিয়ে বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হবে সেটাকে বলা হচ্ছে এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা। আশা করি আমরা বিষয়টা বুঝছি। এখন আমরা দেখবো হচ্ছে সাইটোলজি বা কোষবিদ্যা। কোষবিদ্যা বলতে যেটা বোঝানো হয়, তাহলে আমরা প্রাথমিক অবস্থায় যে কোষ সম্বন্ধে জানি যে কোষ হচ্ছে জীবের গঠন এবং কাজের একক, তাহলে কোষবিদ্যা বলতে যেটা বোঝানো হয়, তাহলে নর্মালি আমরা এটাকে ফিল করবো হচ্ছে যে কোষের গঠন, কাজ ইত্যাদি নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হবে সেটাকে বলা হবে হচ্ছে সাইটোলজি বা কোষবিদ্যা। এখন আমরা জানবো হচ্ছে আমাদের 8 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে বংশগতীয় বিদ্যা বা হচ্ছে জেনেটিক্স। তাহলে জেনেটিক্স বিষয়টা বলতে আমরা যেটা বুঝি যে পিতামাতা থেকে সন্তান সন্ততিতে যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার গুলো ফ্লো হয়, এটা আসলে কিসের মাধ্যমে হয় সেটা আমরা জানি, এটা জিনের মাধ্যমে হয়। তো পিতামাতা থেকে সন্তান সন্ততি যে জিনের মাধ্যমে যে ক্যারেক্টার গুলো ফ্লো হয়, এগুলো আসলে কিভাবে হয়, এগুলো আসলে কিভাবে হয়, এই বিষয়গুলো নিয়ে বিজ্ঞানের যে সেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে জেনেটিক্স বা হচ্ছে আমাদের বংশগতিবিদ্যা। ওকে, আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের 8 নাম্বার যে ভাগটা ছিল। এখন আমরা কথা বলবো হচ্ছে আমাদের যে 8 নাম্বার শাখাটা রয়েছে বিবর্তন বিদ্যা বা ইভলিউশন, এটা সম্বন্ধে একটু কথা বলবো। প্রাথমিক অবস্থায় যদি আমরা একটু কল্পনা করি, তাহলে কিন্তু পৃথিবীতে আসলে কোনো জীবের অস্তিত্ব ছিল না, এটা বিজ্ঞান সাপোর্ট করে। তাহলে জীবের অস্তিত্ব ছিল না, তাহলে কিভাবে জীবটা হইলো? এই যে জীবটা হইলো, দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থায় গ্যাসীয় যে বিভিন্ন ধরনের গ্যাসগুলো একসাথে হয়ে এরা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড তৈরি করলো, অ্যামাইনো অ্যাসিড থেকে নিউক্লিওটাইড, তারপর হচ্ছে যে নিউক্লিওটাইড থেকে প্রোটিন তৈরি হইলো, এবং প্রোটিন থেকে পর্যায়ক্রমিকভাবে প্রোটোভাইরাস, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজয়, এইভাবে আসলে যে জীবের বিবর্তনটা হচ্ছে, পরিবর্তনটা হচ্ছে, এগুলো নিয়ে বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে বিবর্তন বিদ্যা বা ইভলিউশন। আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারছি। এখন আমরা জানবো হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি সম্বন্ধে। ইকোলজি বলতে আসলে কি বোঝানো হচ্ছে? ইকোলজি বলতে সাধারণত যেটা বোঝানো হয় সেটা হচ্ছে পরিবেশের সঙ্গে জীবের যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে ইকোলজি। পরিবেশের যে জীবের সম্পর্ক সেটাকে বলা হয় ইকোলজি। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় পরিবেশের সাথে যে জীবের সম্পর্ক রয়েছে এটা নিয়ে যেখানে আলোচনা করা হবে মেনলি সেটাকে বলা হচ্ছে ইকোলজি বা বাস্তুবিদ্যা।
এবার আমরা একটু 10 নাম্বারটা একটু জানার চেষ্টা করি। এখানে রয়েছে আমাদের এন্ডোক্রাইনোলজি, মানে অন্তঃক্ষরা বলতে যেটা বোঝায় যেখান থেকে আসলে হরমোন ক্ষরিত হয় সেটার কথা বলা হচ্ছে। ওকে, তো এন্ডোক্রাইনোলজি বিষয়টা ভালো মতো জানতে হলে আমাদেরকে একটু হরমোন সম্বন্ধে জানতে হবে। তাহলে হরমোন বিষয়টা একটু জানার চেষ্টা করি। হরমোন বিষয়টা আসলে কি? তো আমি মনে করি এখানে একটা গ্রন্থি রয়েছে, এটা হচ্ছে অনেক ছোট একটা গ্রন্থি, এই যে এরকম গ্রন্থি রয়েছে। তো এখান থেকে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ ক্ষরিত হবে, ক্ষরিত হয়ে এটা দেখা যাচ্ছে ব্লাডের সাথে মিশে যাবে। এই যে মনে করি এটা ব্লাড, আমাদের যে ব্লাড ভেসেল রয়েছে সেই ব্লাড ভেসেল, এবং ব্লাড ভেসেলের সাথে মিশে গিয়ে এই রসগুলো মিশে গিয়ে শরীরের দূরবর্তী বিভিন্ন স্পেসিফিক অর্গানে গিয়ে এটা কাজ করবে, এবং এটার কাজটা দেখা যাচ্ছে অনেকটা দীর্ঘস্থায়ী হবে এবং ধীরগতি সম্পূর্ণ হবে। কাজটা দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে ধীরগতি হয় এবং এই কাজটা অবশ্যই দীর্ঘস্থায়ী হয়ে থাকে সাধারণত। তাহলে এটাকে বলা হচ্ছে যে জৈব রাসায়নিক পদার্থটা ক্ষরিত হলো, মেইনলি এটার নাম হচ্ছে হরমোন। তাহলে এখান থেকে কয়েকটা কথা আমাদের একটু ইম্পর্টেন্ট, সেই কথাগুলো হচ্ছে যে হরমোনের যখন সংজ্ঞা আমরা দিয়ে থাকবো যে হরমোন আসলে কাকে বলা হয়, তখন আমরা বলবো হচ্ছে এক ধরনের হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ, জৈব রাসায়নিক পদার্থ, এবং এই জৈব রাসায়নিক পদার্থটা ক্ষরিত হবে অনাল একটা গ্রন্থি হতে। কোন গ্রন্থি থেকে? অনাল গ্রন্থি থেকে। মানে যে গ্রন্থি থেকে ক্ষরিত হবে সেই গ্রন্থির কিন্তু পার্সোনাল কোনো আর কি চ্যানেল থাকবে না বা টিউব থাকবে না। তাহলে অনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে এটা কিন্তু ব্লাডের সাথে মিশে যাবে। তাহলে আমরা আরেকটা কথা বলতে পারি শর্ত, যে এটা আর কি কার সাথে মিশে যাবে? ব্লাডের সাথে মিশে যাবে, মিশে শরীরের দূরবর্তী অঙ্গে গিয়ে কাজ করবে, শরীরের দূরবর্তী দূরবর্তী নির্দিষ্ট অঙ্গে গিয়ে কাজ করবে, নির্দিষ্ট অঙ্গে কাজ করবে। ওকে, এই বিষয়টা আমরা বুঝলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের হরমোনের সংজ্ঞা। মোটামুটি এটাকে যদি আমরা বলে দিই তাহলে কিন্তু আমাদের হরমোনের সংজ্ঞা হয়ে যাবে। এখন একটা কথা হচ্ছে আমাদের, তাহলে আমরা বলতে পারি যে জীববিজ্ঞানের যে শাখায় হরমোন আসলে কিভাবে কাজ করে, হরমোনের বিস্তৃতিটা কেমন, এটা আসলে মানে কি ধরনের পদার্থ দিয়ে তৈরি, ওভারঅল সবকিছু জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হবে মেনলি সেটাকে বলা হবে এন্ডোক্রাইনোলজি বা হরমোন বিদ্যা। আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা জানবো হচ্ছে জীবভূগোল বা হচ্ছে বায়োজিওগ্রাফি। জীবভূগোল বা বায়োজিওগ্রাফি বলতে আসলে কি বোঝানো হয়? তো এখানে যদি এই কথাটাকে একটু ভাঙা যায় তাহলে কিন্তু আমরা এটার আর কি সংজ্ঞাটা পেয়ে যাবো। জীব, জীব মানে তো জীব আমরা বুঝতে পারছি, আর ভৌগোল বলতে আসলে বিভিন্ন ধরনের ভৌগোলিক সীমারেখাকে বোঝানো হয়। তাহলে বিভিন্ন ধরনের ভৌগোলিক সীমারেখার মধ্যে আসলে কোন ধরনের জীবগুলো আছে এটা নিয়ে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হবে মেইনলি সেটাকে বলা হবে বায়োজিওগ্রাফি। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের যে ফলিত শাখাগুলো রয়েছে সেই ফলিত শাখাগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা এখন আলোচনা করব হচ্ছে জীববিজ্ঞানের যে ফলিত শাখা ছিল সেই বিষয়টা নিয়ে। এটা ছিল আমাদের হচ্ছে 2 নম্বর পয়েন্ট। তো ফলিত শাখা আসলে কাকে বলা হয় সে বিষয়টা আমি অলরেডি বলেছি, তবু আরেকবার যদি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে জীববিজ্ঞানের যে শাখায় আসলে জীববিজ্ঞানের প্রায়োগিক বিষয়গুলো নিয়ে, যেগুলো প্রয়োগ করা যায় সেই প্রায়োগিক বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় মেইনলি সেটাকে বলা হচ্ছে ফলিত শাখা। ওকে, তো ফলিত শাখার মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে জীবাশ্ম বিজ্ঞান বা হচ্ছে প্যালেন্টোলজি। জীবাশ্ম বিজ্ঞান বা প্যালেন্টোলজি আসলে কাকে বলা হয়? আমরা এখন জানবো হচ্ছে জীবন্ত জীবাশ্ম সম্বন্ধে, বা এটাকে আমরা বলে থাকি হচ্ছে প্যালেন্টোলজি। জীবন্ত জীবাশ্ম হচ্ছে প্রাগ ঐতিহাসিক কালের যে জীবের বিবরণ এই সম্বন্ধিত যে বিজ্ঞানটা সেটাকে জীবাশ্ম বিজ্ঞান বলা হয়। এটাকে যদি আমি আর একটু মানে ইজি করে বলার চেষ্টা করি তাহলে এটা কেমন হবে, যে কোনো এক সময় কোনো একটা জীবের অস্তিত্ব অনেক বেশি ছিল, সেটা এখন নেই বললেই চলে, এবং সেটা দেখা যাচ্ছে যে মাটির নিচে বিভিন্নভাবে বিশ্লেষিত হয়ে বিভিন্ন পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস এগুলোতে পরিণত হয়েছে, মিলে সেটাকে বলা হয় জীবাশ্ম। এবং যেগুলো প্রাগ ঐতিহাসিক কালে অনেক বেশি ছিল কিন্তু তার অস্তিত্বটা এখন অনেক বেশি কম রয়েছে, মেলে সেগুলোকে বলা হয় হচ্ছে জীবন্ত জীবাশ্ম। এবং জীবন্ত জীবাশ্মর মধ্যে রয়েছে হচ্ছে সাইকাস রয়েছে, এবং আমরা বলতে পারি প্রাণীর মধ্যে রয়েছে হচ্ছে লিমুলিনাস, এই ধরনের প্রাণীগুলো আর কি। এখন আমরা জানবো হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়ো স্ট্যাটিস্টিক্স। বায়ো বলতে জীবন, স্ট্যাটিস্টিক্স বলতে আসলে পরিসংখ্যান বোঝাচ্ছে, মানে জীবের গণনা সম্পর্কিত যে জীব বিজ্ঞানটা মেলে সেটাকে বলা হয় হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পরজীবী বিদ্যা বা হচ্ছে প্যারাসাইটোলজি। পরজীবী বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে যে অন্যের উপর ডিপেন্ড করে যারা বেঁচে থাকে মেইনলি তাদেরকে বলা হচ্ছে পরজীবী, এবং তারা বিভিন্ন ধরনের ক্ষতি করে। তাহলে আমাদের কোশ্চেন এরকম হতে পারে যে মায়ের গর্ভে যে সন্তান থাকে তাহলে সেটা কি প্যারাসাইট হবে?
আনসার হচ্ছে না। প্যারাসাইট হতে হলে তাকে অবশ্যই ভিন্ন স্পিসিসের হতে হবে, কিন্তু মায়ের পেটে যে গর্ভজাত সন্তান রয়েছে সেটা কিন্তু স্পিসিস সেম স্পিসিস। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে পরজীবীগুলো আসলে বিভিন্ন ধরনের পরজীবীর কথা আমরা বলতে পারি, যে দেখা যাচ্ছে যে গুড়া কৃমি রয়েছে, ফিতা কৃমি রয়েছে, চ্যাপ্টা কৃমি রয়েছে, এগুলো কিন্তু আসলে পরজীবী। তাহলে আমরা যদি পরজীবী বিদ্যার সংজ্ঞা দিই তাহলে আমরা বলবো যে যেখানে হচ্ছে পরজীবীর লাইফ সাইকেল, পরজীবীগুলো আসলে কিভাবে তাদের জীবন বিস্তার করে, তারপর তারা হচ্ছে মানুষের জন্য কি রকম ক্ষতিকর বা কি ধরনের ডিজিজ প্রডিউস করে, মেইনলি এগুলো সম্পর্কে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে পরজীবী বিদ্যা। এখন আমরা দেখবো হচ্ছে মৎস্য বিজ্ঞান, 4 নম্বরে রয়েছে আমাদের মৎস্য বিজ্ঞান। মৎস্য বিজ্ঞান বলতে আমরা বুঝতে পারছি যে ফিশারি, ফিশ, তাহলে মাছ রিলেটেড যে বিজ্ঞানটা, সেখানে মাছের দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কি ধরনের অসুখ হবে, তারা কিভাবে লাইফ সাইকেল করে, ওভারঅল বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হবে সেটাকে হবে মৎস্য বিজ্ঞান। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে কীটতত্ত্ববিদ্যা বা এন্টোমোলজি। তাহলে কীটতত্ত্ব বলতে বোঝানো হচ্ছে যেগুলো ক্ষতিকর পোকামাকড়। তাহলে বিজ্ঞানের যে শাখায় ক্ষতিকর পোকামাকড় সম্বন্ধে আলোচনা করা হয় মেইনলি সেটাকে বলা হচ্ছে কীটতত্ত্ব। তাহলে কীটের মধ্যে অন্যতম আমরা বলতে পারি যে মশা, মাছি, বিভিন্ন ধরনের যে পোকাগুলো রয়েছে, ধানের পোকা, হ্যাঁ, এইগুলো বিভিন্ন ধরনের গুলো যেখানে আলোচনা করা হয় মেইনলি সেটা হচ্ছে এন্টোমোলজি বা হচ্ছে কীটতত্ত্ববিদ্যা। আমরা 6 নম্বরে লিখেছি হচ্ছে অণুজীববিদ্যা বা মাইক্রোবায়োলজি। তাহলে মাইক্রোবায়োলজিকে যদি আমরা একটু ভাঙার চেষ্টা করি, এখানে যে মাইক্রো রয়েছে, মাইক্রো মানে হচ্ছে আণুবীক্ষণিক, বায়ো মানে হচ্ছে জীব, আর লজি মানে হচ্ছে বিদ্যা। তাহলে আমরা বলতে পারি জীববিজ্ঞানের যে শাখায় আণুবীক্ষণিক যে জীবগুলো রয়েছে বা অণুজীবগুলো রয়েছে, সেখানে বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় মেইনলি সেটাকে অণুজীব বিজ্ঞান বলা হয়। তাহলে অণুজীব বিজ্ঞানের মধ্যে কি কি থাকতে পারে, আমরা বলতে পারি যে অণুজীব বিজ্ঞানের মধ্যে থাকতে পারে হচ্ছে ভাইরাস, ওকে, ব্যাকটেরিয়া, এসব থাকতে পারে। এখন আমরা জানবো হচ্ছে কৃষি বিজ্ঞান। তাহলে কৃষি বিজ্ঞান বলতে এগ্রিকালচারাল সায়েন্স যেটা রয়েছে সেটা, মানে কৃষি সম্পর্কিত যে বিজ্ঞানটা মেইনলি সেটাকে বলা হয় কৃষি বিজ্ঞান। এবং আমাদের 8 নম্বরে রয়েছে হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স, মানে হচ্ছে মানুষের বা বিভিন্ন ধরনের যে অসুখ বিসুখগুলো রয়েছে মানুষের, তো অসুখ বিসুখগুলো আসলে মানে সেগুলো কিভাবে হয়, সেগুলো আসলে কিভাবে ট্রিটমেন্ট করা যায়, এই সম্পর্কিত যে বিজ্ঞানটা মেইনলি সেটাকে বলা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বা হচ্ছে মেডিকেল সায়েন্স। 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে প্রাণ রসায়ন বিদ্যা বা প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি। তো বায়োকেমিস্ট্রি আসলে কাকে বলা হয়? আমরা জানি যে বায়ো মানে হচ্ছে কিন্তু আসলে জীব বোঝানো হচ্ছে, হ্যাঁ, আর এখানে যে কেমিস্ট্রি রয়েছে, কেমিস্ট্রি মানে হচ্ছে রসায়ন, মানে জীবনের মধ্যে যে রসায়ন হয় এই সম্পর্কিত আলোচনাগুলো বিজ্ঞানের যে শাখায় হয় মেইনলি সেটাকে বলা হয় প্রাণ রসায়ন বিদ্যা। তাহলে প্রাণ রসায়ন আমাদের কি ধরনের কাজগুলো হয়? নর্মালি যদি আমরা চিন্তা করি যে আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো কিন্তু একটা এন্ড প্রোডাক্ট থাকে বা ফাইনাল প্রোডাক্ট থাকে। যেমন হচ্ছে যে শর্করা জাতীয় যদি খাবার খাই সেক্ষেত্রে আমরা হচ্ছে যে ফাইনাল প্রোডাক্ট হিসেবে সাধারণত গ্লুকোজ, ফ্রুক্টোজ এগুলো পেয়ে থাকি। এবং দেখা যাচ্ছে আমিষ জাতীয় যদি খাবার খাই, তো এখান থেকে যে এন্ড প্রোডাক্টটা বা ফাইনাল প্রোডাক্টটা পাওয়া যায় যেটা আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এবং আমরা যদি ফ্যাট জাতীয় পদার্থ খাই তাহলে এখান থেকে দেখা যাচ্ছে গ্লিসারল এবং হচ্ছে ফ্যাটি অ্যাসিড পেয়ে থাকি। তাহলে এগুলোর আর কি বিভিন্ন ধরনের কিভাবে আর কি শোষিত হবে বা এরা কিভাবে বিক্রিয়া করতেছে, নর্মালি এই বিক্রিয়ার কোন বিক্রিয়ার মাধ্যমে কিভাবে ভেঙে যাচ্ছে বা বিক্রিয়ার মাধ্যমে কিভাবে তাপ উৎপন্ন হচ্ছে বা শরীরের জন্য উপকার হচ্ছে বা শরীরে এই রিয়াকশনগুলো কিভাবে হচ্ছে, নর্মালি এগুলো নিয়ে আর কি প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রিতে আলোচনা করা হয়। এখন আমরা জানবো হচ্ছে আমাদের যে নর্মালি 10 নম্বর রয়েছে সেটা হচ্ছে জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমাদের এই যে ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো রয়েছে এগুলোর মধ্যে সব থেকে যে ইম্পর্টেন্ট শাখা তার মধ্যে কিন্তু একটা জিন প্রযুক্তি, যেগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে আর কি। তো জিন প্রযুক্তি বলতে যেটা বোঝানো হয়, নর্মালি একটু আমাদেরকে চিন্তা করতে হবে যে প্রযুক্তির কথা বলা হচ্ছে বা ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হচ্ছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাই না? তাহলে ইঞ্জিনিয়াররা আসলে কি করে? এরা বিভিন্ন ধরনের বিল্ডিং তৈরি করে, তাই না? তাহলে তাহলে বিল্ডিং তৈরির ক্ষেত্রে তারা ইঞ্জিনিয়ারিং করে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়টা হচ্ছে জিনে ইঞ্জিনিয়ারিং করা হবে। মানে বিষয়টা হচ্ছে যে নর্মালি আমরা মনে করি যে আমরা সাধারণত বলে থাকি যে মানুষের যে অগ্ন্যাশয় রয়েছে, অগ্ন্যাশয়ের মধ্যে এক ধরনের কোষ পাওয়া যায় যে কোষগুলোকে বলা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে বিটা সেল নামক এক ধরনের সেল থাকে, যে সেল থেকে কিন্তু আসলে ইনসুলিন তৈরি হয়। আমরা চাইলাম যে এটাকে বাইরে থেকে আমরা ইনসুলিনটা তৈরি করব সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের সেল ছাড়া। তাহলে এটা আমরা কেমনে করব? এটা যেভাবে করতে হবে আমাকে, তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে ওই নিউক্লিয়াসের মধ্যে যে জিনটা ইনসুলিন তৈরির জন্য দায়ী সেই জিনটা আমাকে আলাদা করতে হবে। এবং আমাকে নর্মালি হচ্ছে ইশ্চেরিশিয়া যে কোলাই ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড নামক হচ্ছে যে জিনটা রয়েছে, যেটা হচ্ছে অল্প সংখ্যক জিন ধারণ করে, হ্যাঁ, সেটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে আমাকে কি করতে হবে, এই যে আমার কাঙ্ক্ষিত জিনটা এটা আমাকে এখানে হচ্ছে জোড়া লাগাই দিতে হবে। এবং এটা হচ্ছে খুবই আণুবীক্ষণিক লেভেলের
আমি যত ইজি ভাবে বলতেছি জোড়া দেওয়া আর কাটা, আসলে বিষয়গুলো তো সোজা না। তাহলে এটা আমাদের সেই কাঙ্ক্ষিত জিনটা এখানে যে প্লাজমিড রয়েছে সেখানে দিয়ে দিলাম, এবং এখানে হিট শকের মাধ্যমে এটাকে এই যে আমি যে এটা রিকম্বিনেন্ট তৈরি করলাম, নতুন কিছু তৈরি করলাম, এটাকে আর কি আমাকে আবার নতুন একটা ইস্চেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকাই দিতে হবে। তাহলে ইস্চেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়ার মধ্যে যদি আমি এটাকে ঢুকাই দিই, তাহলে আর কি এটা ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া হয়ে গেল। এবং এইটা নির্দিষ্ট অল্প সময়ের মধ্যে আমরা বলতে পারি, বা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা বলতে পারি, এটা অনেকবার বিভাজিত হবে, অনেকগুলো হাজার হাজার ইস্চেরিশিয়া কোলাই তৈরি হবে। এবং প্রত্যেকটা ইস্চেরিশিয়া কোলাইয়ের মধ্যে কিন্তু আসলে ইনসুলিন তৈরিকারী জিন থাকে, যার কারণে প্রত্যেকটা ইস্চেরিশিয়া কোলাইয়ের মধ্যে এখন কি থাকবে, ইনসুলিন তৈরি হয়ে জমা থাকবে। তখন এগুলোকে লাইসিস করে আমাদেরকে ইনসুলিন গুলোকে কি করতে হবে, কালেক্ট করে এটাকে দেখা যাচ্ছে রিফ্রেশমেন্ট করে বা রিফ্রেশ করে এটাকে বাজারে প্যাকেটজাত করে সেল করে দিতে হবে। তাহলে এটা কিন্তু এক ধরনের আমাদের জিন প্রযুক্তি ছিল। আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে আমরা এখন জানছি হচ্ছে 11 নম্বর পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান বা ইনভায়রনমেন্টাল যে সায়েন্স রয়েছে সেটা হচ্ছে, তাহলে পরিবেশ সম্পর্কিত যে বিজ্ঞানটা বায়োলজিটা সেটাকে বলা হচ্ছে ইনভায়রনমেন্টাল সায়েন্স। আমরা এখন দেখবো হচ্ছে আমাদের যে 12 নম্বর রয়েছে সেটা হচ্ছে যে সামুদ্রিক বিজ্ঞান বা সামুদ্রিক জীববিজ্ঞান, ওশানোগ্রাফি। তাহলে ওশানোগ্রাফিকে আসলে কাকে বলা হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে সামুদ্রিক সম্পর্কিত যে বিজ্ঞানটা রয়েছে মেইনলি সেটাকে বলা হচ্ছে ওশানোগ্রাফি। এখন হচ্ছে বনজীব বিজ্ঞান, তাহলে আমরা বলতে পারি বন সম্পর্কিত যে জীববিজ্ঞান সেটাকে বলা হচ্ছে ফরেস্ট্রি বা বনবিজ্ঞান। এখন ফার্মেসি, ফার্মেসি বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে ওষুধ শিল্প রিলেটেড যে বিজ্ঞানটা, মেইনলি সেটাকে ফার্মেসি বলা হয়। মানে যে ওষুধটা তৈরি হলো সেটা জীবে আসলে কিভাবে কাজ করবে, কতটুকু দিলে কাজ করবে, এই রিলেটেড যে জীববিজ্ঞানটা সেটাকে বলা হয় ফার্মেসি। বন্য প্রাণীবিদ্যা বা ওয়াইল্ড লাইফ, যে ওয়াইল্ড লাইফ রয়েছে সেটা হচ্ছে বনে যে প্রাণীগুলো রয়েছে সেগুলো সম্পর্কিত যে বিজ্ঞানটা সেটাকে মেইনলি বলা হচ্ছে ওয়াইল্ড লাইফ বা হচ্ছে বন্য প্রাণীবিদ্যা। এবার আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে 16 নম্বর, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই 16 নম্বরের এটা কেমন আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে জীব প্রযুক্তি আসলে কাকে বলা হয়? জীব প্রযুক্তির বিষয়টা হচ্ছে যে মানব জাতির কল্যাণের জন্য জীব, প্রাণী অথবা অণুজীবের অংশ বিশেষ ব্যবহার করে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জীব, প্রাণী অথবা অণুজীব যে তৈরির যে প্রক্রিয়া বা এই সিস্টেমটাকে বলা হচ্ছে জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি যদি নর্মালি আমরা হচ্ছে একটা উদাহরণ দিই তাহলে এটা আমাদেরকে বুঝতে একটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে নর্মালি মনে করি যে আমাদের এই বাংলাদেশে এমন একটা গাছ রয়েছে যে গাছটা হচ্ছে ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য অনেক ভালো কাজ করে, যেটা হচ্ছে ওয়ার্ল্ডে আর কোথাও পাওয়া যায় না। তাহলে সেক্ষেত্রে ওই গাছটার একটা ক্যারেক্টার হচ্ছে, ওই গাছটা হচ্ছে একবার দেখা যাচ্ছে বীজ দেয়, অল্প পরিমাণে বীজ দিয়ে ওই গাছটা কিন্তু মরে যায়, মানে কথার কথা আর কি। তাহলে এইরকম হলে তাহলে তো আমাদেরকে ওই ওই আর কি যে গাছটা রয়েছে সেটাকে তো আসলে স্প্রিড করতে হবে, অনেক বেশি ওটা চাষাবাদ করতে হবে। তাহলে গাছে যদি অল্প পরিমাণ ফল দিয়ে এটা মরে যায় তাহলে তো আমরা খুব দ্রুত এটার বিস্তার করতে পারবো না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যে টেকনিকটা ফলো করতে হবে সেটা হচ্ছে বায়োটেকনোলজি এবং টিস্যু কালচার করবো। তাহলে আমরা ওই যে গাছটার কথা বললাম ওই গাছের যে বিভাজনক্ষম যে টিস্যুগুলো রয়েছে ওই টিস্যুগুলোকে আমরা ল্যাবে নিয়ে এসে কালচার করব উপযুক্ত মিডিয়াম সহকারে। পরিবেশ দিলে আর কি হবে সেটা আর কি বিভাজিত হয়ে বিভাজিত অনেকগুলো ক্যালাস তৈরি করবে। এই ক্যালাসগুলো থেকে পরবর্তীতে আর কি পাওয়া যাবে, অণুচারা পাওয়া যাবে। এবং এই অণুচারাগুলোকে আমরা কি করতে পারি, দ্রুত স্প্রেড করে দিতে পারি, যেখানে হাজার হাজার গাছ আমরা অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারি। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে এটা হচ্ছে আমাদের জীব প্রযুক্তি। ওকে, এবার আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে 17 নম্বর আমাদের বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স বলতে আসলে কি বোঝানো হয়? তাহলে বায়ো ইনফরমেটিক্স বলতে যেটা বোঝানো হচ্ছে যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর আর কি জীববিজ্ঞান ভিত্তিক তথ্য। তাহলে মনে করা হলো যে কারো যদি আসলে ক্যান্সার হয় তাহলে সেক্ষেত্রে তার যে ক্যান্সার সেলগুলো রয়েছে সেগুলো বিভাজন রেট বা কতগুলো আছে বা বিভাজন রেটটা কিরকম, এগুলো যদি ডিটেক্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটাকে আর কি ওই মানে ওই ব্যক্তির আর কি যে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি সে ব্যক্তির সাথে মানে দেখা যাচ্ছে এমআরআই বা এক্স রে বা সিটি স্ক্যান রয়েছে, এগুলো করার পর আমরা কিন্তু সেটার আর কি বলতে পারি যে সেটার বিভাজন রেট গুলো বলতে পারি। তাহলে অনেকটা হচ্ছে এই যে আমার যে জীবনের বা ওই যে মানুষের বা জীবের যে ইনফরমেশন গুলো সেগুলো কম্পিউটারের সাথে সম্পর্কিত বা এরকম বিষয়গুলো হয়ে যাচ্ছে না, এই বিষয়টাকে মেইনলি বলা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। মানে বায়ো মানে জীব আর ইনফরমেটিক্স মানে হচ্ছে ইনফরমেশন। তাহলে জীবের ইনফরমেশন গুলো কানেক্টেড হিসেবে কম্পিউটারের সাথে কানেক্টেড থেকে ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করতে পারবো, মেনলি এটাকে বলা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে আমরা বলতে পারি আমাদের যে টপিক ছিল টপিক থেকে আর কি জীববিজ্ঞানের যে শাখা ভৌত শাখা এবং ফলিত শাখা এই দুইটা কিন্তু আমরা শেষ করেছি। এখন আমরা জানবো হচ্ছে জীবের যে শ্রেণীবিন্যাস রয়েছে এটা সম্বন্ধে একটু জানবো। তো জীবের শ্রেণীবিন্যাসটা আসলে কিভাবে আসলো? সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের অধ্যাপক নিযুক্ত হন
এবং তখন থেকে তিনার কিন্তু আসলে ফুল সংগ্রহ, জীবের যে নামকরণের বিষয়টা, এটার প্রতি তিনার কিন্তু অনেক বেশি আগ্রহ ছিল। এরই ধারাবাহিকতায় তিনি আর কি এই জীব জগৎকে দুইটি ভাগে ভাগ করেন, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। তো এইটা হচ্ছে প্রায় বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত কিন্তু আসলে এই ভাগটাই চলে আসছিল। কিন্তু 1969 সালের দিকে বিজ্ঞানী R.H. হুইটেকার, এই বিজ্ঞানী R.H. হুইটেকার কিন্তু এই যে জীব রয়েছে, জীব জগৎকে মেলে তিনি 5 ভাগে ভাগ করেন। সেটা কিসের উপর ভিত্তি করে? দেখা যাচ্ছে যে বিভিন্ন বিজ্ঞানের যেহেতু অগ্রগতির বিষয়টা এদিকে চলে আসতেছে আস্তে আস্তে, সেক্ষেত্রে তিনি আর কি জীবের যে কোষগুলো রয়েছে, কোষের গঠন, তারপর কোষগুলো কিভাবে কাজ করে এবং তার মধ্যে যে ডিএনএ রয়েছে, ডিএনএ আরএনএ প্রকার ইত্যাদি, এগুলোর উপর ভিত্তি করে তিনি আর কি মেইনলি 5টি ভাগে ভাগ করেন জীব জগৎকে। তাহলে সেই 5টি ভাগটা কি কি আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমি যদি এখান থেকে এটা লেখা শুরু করি, এখানে আমরা একটু স্পেস রাখবো কারণ হচ্ছে এটার একটু দরকার রয়েছে। ওকে, তো 5টি ভাগে কি ভাগ করেছিলেন? 1 নম্বরে তিনি বলেছিলেন যে মনেরা রাজ্য, মনেরা রাজ্য। এবং 2 নম্বরে তিনি কি বলেছিলেন? 2 নম্বরে বলেছিলেন হচ্ছে এই মনেরা রাজ্য, এখানে যদি আমরা একটি স্পেস রাখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে, এইখানে এইভাবে দিলাম। তাহলে এখান থেকে মনেরা রাজ্য বলছেন এবং আরো 4টি ভাগে ভাগ করেছিলেন। একটা ছিল মনেরা রাজ্য, আর এটা ছিল হচ্ছে প্রোটিস্টা। তাহলে এটা ছিল আমাদের হচ্ছে 2 নাম্বার। 3 নম্বরে ছিল হচ্ছে ফানজাই। 4 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে প্লান্টি এবং 5 নাম্বার ছিল হচ্ছে অ্যানিমালিয়া। এই 5টি ভাগে ভাগ করেছিলেন। তো এই সালটা ছিল 1969। এর ঠিক 5 বছর পর 1974 সালে বিজ্ঞানী মার্গুলিস বলছেন যে এই যে ভাগটা রয়েছে এই ভাগটাকে আরেকটু মডিফাই করে এটাকে করা যায়। বিজ্ঞানীর নাম ছিল হচ্ছে মার্গুলিস। মার্গুলিস বলতেছেন এটাকে আগে 2টি সুপার কিংডমে আমরা ভাগ করব, সুপার কিংডম 1 এবং হচ্ছে সুপার কিংডম 2। সুপার কিংডম 2। তাহলে এই 2টি সুপার কিংডমের আন্ডারে এটাকে ভাগ করব এবং সুপার কিংডম যে 1 রয়েছে এই সুপার কিংডম 1 এর আন্ডারে কিন্তু এই যে মনেরা রাজ্য এটা থাকবে, আর সুপার কিংডম যে 2 ছিল এটার আন্ডারে থাকবে বাকি যে 4টা রয়েছে, বাকি 4টা। কারণটা কি? তিনি বলতেছেন, বিজ্ঞানী মার্গুলিস বলতেছেন যে সুপার কিংডম যে 1কে আমি আলাদা করলাম সেটা হচ্ছে মনেরা রাজ্য, এটার অন্যতম কারণ হচ্ছে মনেরা রাজ্যের যে জীবগুলো রয়েছে তাদের নিউক্লিয়াসটা হচ্ছে আদিকোষী বা আদি নিউক্লিয়াস। তার মানে তাদের নিউক্লিয়ার স্ট্রাকচারটা ভালো মতো গঠিত নয়, বাকিগুলো আছে, বাকিগুলো সবার কিন্তু যে নিউক্লিয়ার স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটা কিন্তু সুগঠিত। এই জন্য আর কি তিনি এইভাবে ভাগ করেছিলেন। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে আমরা হচ্ছে 2 নাম্বার এবং 3 নাম্বারটা পড়ে ফেললাম। আমাদের 1 নাম্বার যে বিষয়টা, এই বিষয়টা একটু ভালো মতো জানা দরকার, কারণ এটা কিন্তু আমাদের খ মার্কের কোশ্চিনে আসে। এই খ মার্কের কোশ্চিনে কি আসে যে জীবের যে শ্রেণীবিন্যাস রয়েছে এই শ্রেণীবিন্যাসের আসলে উদ্দেশ্যটা কি। তাহলে উদ্দেশ্যটা এটা আমরা কেমনে লিখবো? আমরা লিখবো হচ্ছে তাহলে জীবের শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য, জীবের শ্রেণী বিন্যাসের উদ্দেশ্য। আমরা বলতে পারি যে 1 নম্বরে যেটা বলতে পারি সেটা হচ্ছে বিভিন্ন দল ও উপদল সম্বন্ধে জানা। যে জীবের যে বিভিন্ন দল উপদল রয়েছে, আমি যদি জীবের কথাটা লিখি তাহলে ভালো হবে। 1 নম্বর দিলাম। তাহলে জীবের বিভিন্ন দল এবং উপদল সম্বন্ধে জানা 1। 2 নম্বর আরোহিত জ্ঞানকে সংক্ষেপে উপস্থাপন করা। তাহলে 3 নম্বর আমরা বলতে পারি যে ক্ষতিকর ও উপকারী যে জীবগুলো রয়েছে, যে জীব রয়েছে তাদেরকে ভালো মতো জানা। জীবের যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য মোটামুটি আমরা জানলাম, এগুলো কিন্তু আমাদের জীবের শ্রেণীবিন্যাসের সাধারণ উদ্দেশ্য। এখন আমরা দেখবো হচ্ছে বিভিন্ন রাজ্যের যে ব্যাখ্যাগুলো রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করব, কারণ এগুলো থেকে কিন্তু আমাদের বোর্ড কোশ্চেনে প্রচুর পরিমাণে কোশ্চেন হয়। তাহলে প্রথমে আমরা দেখবো হচ্ছে যে প্রথম যে রাজ্য আছে মনেরা রাজ্য, সেটা সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করি। তো মনেরা রাজ্যের সম্বন্ধে ভালো মতো জানতে হলে মনেরা রাজ্যে আমি 2টা আর কি এখানে অণুজীব রাখছি, একটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং আরেকটা হচ্ছে নস্টক। ওকে, তো ব্যাকটেরিয়ার যদি চিহ্নিত চিত্র আমরা ভালো মতো অঙ্কন করতে পারি বা ব্যাকটেরিয়া সম্বন্ধে যদি ভালো মতো জানতে পারি, তাহলে কিন্তু মনেরা রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো সবগুলো আমরা
জানতে পারবো বা অধিকাংশগুলো জানতে পারবো, কারণ হচ্ছে মনের রাজ্য হচ্ছে ব্যাকটেরিয়ার রাজ্য। তাহলে আমি যে এখানে চিত্রটা রাখছি সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার চিত্র, ফিগারটা হচ্ছে ব্যাকটেরিয়ার। তো এটা আর কি আমরা একটু চিহ্নিত চিত্র করার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের সেল মেমব্রেন, সেল মেমব্রেন, বা হচ্ছে আমরা বলতে পারি যে কোষ ঝিল্লি। এবং বাইরে যেটা দেখতে পাচ্ছি এই যে এই বরাবর, এটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর। এবং তার বাইরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা ফুল লেয়ার, মাঝে মাঝে অনেক ব্যাকটেরিয়াতে থাকে, অনেক ব্যাকটেরিয়াতে থাকে না, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্যাপসুল বলে থাকি, ক্যাপসুল। এবং ভেতরে রয়েছে হচ্ছে সাইটোপ্লাজম, এই যে আমরা সবুজ আমি এখানে চিহ্নিত চিত্র করার চেষ্টা করেছি, এটাকে ওভারঅল আমরা বলবো হচ্ছে সাইটোপ্লাজম। এই বরাবর আমি একটা ফিগার রাখছি, এই ফিগারটাকে আমরা বলতে পারি, এই স্ট্রাকচারটাকে বলতে পারি আমরা, এটাকে বলা হচ্ছে মেসোজোম। কি বলা হয়? মেসোজোম। এই মেসোজোম কিন্তু আসলে এই যে ব্যাকটেরিয়া থাকে নরমালি নরমালি যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়ার যে শ্বসন রয়েছে সেই শ্বসনে হেল্প করে, মানে অনেকটা যেমন মাইটোকন্ড্রিয়াতে সাধারণ যে কোষগুলো রয়েছে, মানে প্রকৃত যে কোষগুলো রয়েছে সেগুলোতে মাইটোকন্ড্রিয়া মেইনলি শ্বসনের কাজ করে থাকে। আর এখানে হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই মেসোজোম কিন্তু আমাদের কিসের কাজ করে থাকে? এই মেসোজোমটা কিন্তু শ্বসনের কাজ করে থাকে। এবং এখানে আমরা একটা চিহ্নিত চিত্র দেখতে পাচ্ছি, এই যে এটাকে বলা হচ্ছে বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার ডিএনএ। এবং এখানে যে বৃত্তাকার ডিএনএটা থাকে নরমালি, সেই বৃত্তাকার ডিএনএ মধ্যে আর কি নন হিস্টোন প্রোটিন থাকে, এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, নন হিস্টোন প্রোটিন। ওকে, এটা আমি যদি একটু ভেতরে লেখার চেষ্টা করি, এই বৃত্তাকার ডিএনএ এর মধ্যে থাকে হচ্ছে নন হিস্টোন প্রোটিন। আমাদের মাথায় একটা কোশ্চেন হতে পারে আসলে নন হিস্টোন প্রোটিন কি। নরমালি হচ্ছে যে ডিএনএ থাকে বা ক্রোমোজোম থাকে, এই ক্রোমোজোমের সাথে বা ডিএনএ এর সাথে কিন্তু প্রোটিন যুক্ত থাকে, সেগুলো হচ্ছে নরমালি যে প্রকৃত কোষ থাকে সেই প্রকৃত কোষে হচ্ছে হিস্টোন প্রোটিন থাকে বা ক্ষার জাতীয় প্রোটিন থাকে। এবং যে ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়াতে আসলে সেই হিস্টোন প্রোটিনগুলো সাধারণত পাওয়া যায় না, নন হিস্টোন প্রোটিনটা পাওয়া যায়। ওকে, এখানে আরো বেশ কিছু স্ট্রাকচার যদি আমরা একটু লক্ষ্য করি, এটাকে বলতে পারি হচ্ছে যে কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যে ব্যাকটেরিয়াগুলো কিন্তু শালক সংশ্লেষী ব্যাকটেরিয়া হয়, এবং সেই শালক সংশ্লেষী ব্যাকটেরিয়াতে ক্রোম্যাটোফোর নামক এক অঙ্গ পাওয়া যায়। তাহলে এটাকে বলতে পারি আমরা হচ্ছে ক্রোম্যাটোফোর, ক্রোম্যাটোফোর। ওকে, এই ক্রোম্যাটোফোর কিন্তু হচ্ছে নরমালি যে সাধারণ যে কোষগুলো রয়েছে, উদ্ভিদ কোষগুলো রয়েছে, সেই উদ্ভিদ কোষে কিন্তু আসলে ক্লোরোপ্লাস্ট থাকে, যেটা আর কি খাবার তৈরিতে সহায়তা করে। এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু এই ক্রোম্যাটোফোর কিন্তু শালক সংশ্লেষণে সহায়তা করে। শালক সংশ্লেষণে সহায়তা করে। সব ব্যাকটেরিয়াতে কিন্তু ক্রোম্যাটোফোর পাওয়া যায় না, যেগুলো শালক সংশ্লেষী ব্যাকটেরিয়া মেইনলি সেগুলোতে পাওয়া যায়, শালক সংশ্লেষণ সহায়তা করে। এবার আরো বেশ কিছু অঙ্গ দেখতে পাচ্ছি আমরা, যদি আমি এই যে বড়টাকে বলে থাকি যে এই যে একটা এখানে অঙ্গ দেখতে পাচ্ছি, এই অঙ্গগুলোকে যদি আমি নামকরণ করি, এটা হচ্ছে রাইবোজোম। আমি যদি এটাকে মার্ক করি, এটা হচ্ছে নরমালি হচ্ছে এটাকে বলে থাকি আমরা প্লাজমিড, প্লাজমিড। ওকে, প্লাজমিডে কিন্তু সব ধরনের ব্যাকটেরিয়াতে থাকে না, এটা হচ্ছে নরমালি আমরা বলতে পারি যে ইশ্চেরিশিয়া কোলা যে ব্যাকটেরিয়া রয়েছে সেই ইশ্চেরিশিয়া কোলা ব্যাকটেরিয়াতে আমরা প্লাজমিড দেখতে পাই। এই যে প্লাজমিড রয়েছে সেই প্লাজমিড কিন্তু তার ফার্টিলিটিতে হেল্প করে, মানে প্রজননে সহায়তা করে। এবং অনেক সময় হচ্ছে আমরা যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে থাকি, সেই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সময় কিন্তু প্লাজমিড আমাদেরকে সহায়তা করে। এগুলোতে আমরা আরো বেশ কিছু অঙ্গ দেখতে পাচ্ছি, সেগুলো যদি আমি একটু মার্ক করার চেষ্টা করি, এখানে রয়েছে হচ্ছে ফ্লাজেলা। এই ফ্লাজেলা কিন্তু একে মুভ করতে সহায়তা করে, এবং এগুলোকে বলা হচ্ছে ফিমব্রি। এগুলো কিন্তু তাদের মুভমেন্টে, ব্যাকটেরিয়ার মুভমেন্টে অনেকটা সহায়তা করে। এবং ওভারঅল যে স্ট্রাকচারটা আমি দেখলাম, এই স্ট্রাকচারটা থেকে আমরা কিন্তু আসলে মনের রাজ্যের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা এখান থেকে বলতে পারি। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি আমি এক করে লেখার চেষ্টা করি, 1 নম্বর বৈশিষ্ট্য বলতে পারি এখানে কিন্তু আসলে কোনো ইনট্যাক্ট নিউক্লিয়াস ছিল না, তার মানে সুগঠিত নিউক্লিয়াস কিন্তু মনের রাজ্যে নেই, তাহলে সুগঠিত নিউক্লিয়াস নেই। ওকে, 1 নম্বর পয়েন্ট। এবং 2 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে এখানে যে ডিএনএটা আছে সেই ডিএনএটা কিন্তু বৃত্তাকার ডিএনএ, এবং এই বৃত্তাকার ডিএনএ কিন্তু নন হিস্টোন যে প্রোটিন সেটা থাকে। 2 নম্বর আমরা বলতে পারি
যে এখানে পাওয়া যায় হচ্ছে বৃত্তাকার ডিএনএ, যাতে নন হিস্টোন প্রোটিন থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি যেখানে কিন্তু প্লাজমিড রয়েছে, যে প্লাজমিড নামক একটা বৃত্তাকার ডিএনএ কিন্তু আমরা দেখেছি, এটা কিন্তু স্পেসিফিক ব্যাকটেরিয়াতে থাকে এবং এটা হচ্ছে ফার্টিলিটিতে সহায়তা করে এবং অনেক সময় হচ্ছে যে বিভিন্ন ব্যাকটেরিয়ার যে রেজিস্ট্যান্স রয়েছে সেই রেজিস্ট্যান্স মানে ব্যাকটেরিয়ার যে অ্যান্টিবায়োটিক যে রেজিস্ট্যান্স সেটা করতে কিন্তু সহায়তা করে। তাহলে আমরা বলতে পারি 3 নম্বর প্লাজমিড নামক ডিএনএ, বৃত্তাকার ডিএনএ পাওয়া যায়, এক্সট্রা ভাবে এটা থাকে, যা অল্প সংখ্যক জিন ধারণ করে। আমরা যদি 4 নম্বর বৈশিষ্ট্যের কথা বলি, এখানে আমরা আরো বলতে পারি যেখানে কিন্তু আসলে ক্রোম্যাটোফোর পাওয়া যায়, যে ক্রোম্যাটোফোর যে সকল ব্যাকটেরিয়াতে থাকে সেই ব্যাকটেরিয়া কিন্তু সালোক সংশ্লেষী ব্যাকটেরিয়া হয়। তাহলে 4 নম্বর বলতে পারি আমরা হচ্ছে ক্রোম্যাটোফোর পাওয়া যায়। তারপর আমরা বলতে পারি আরো এখানে আরেকটা ইম্পর্টেন্ট অর্গান রয়েছে যেখানে আমরা রাইবোজোমের কথা উল্লেখ করতে পারি, যে ব্যাকটেরিয়ার মধ্যে রাইবোজোম ছাড়া সাধারণত অন্য কোনো অঙ্গাণু থাকে না। তার মানে একটা যে ইউক্যারিওটিক যে সেলটা রয়েছে, এই ইউক্যারিওটিক সেলের মধ্যে সাইটোপ্লাজমিক অর্গানেলস পাওয়া যায়। যেমন আমরা বলতে পারি যে নিউক্লিয়াস থাকে, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর গলজি বডি, সেন্ট্রিওল, হ্যাঁ, তারপর হচ্ছে রাইবোজোম, লাইসোজোম, অনেক ধরনের অঙ্গাণু পাওয়া যায়, সেগুলো প্রকৃত কোষে। কিন্তু আমরা ব্যাকটেরিয়ার যে কোষ ছিল সেই কোষের মধ্যে শুধুমাত্র কিন্তু রাইবোজোম পেয়েছি এবং এই রাইবোজোমটা কিন্তু অবশ্যই 70S রাইবোজোম, এই বিষয়টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, বা এটাকে বলা হচ্ছে আদিকোষী রাইবোজোম। এবং আমরা জানি যে ব্যাকটেরিয়াতে কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজন হয় বা দ্বিবিভাজন হয়ে থাকে, সেটা আমরা বলতে পারি। যে 6 নম্বর বলতে পারি হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। যেসব ব্যাকটেরিয়ার ক্রোমাটোফোর নাই তারা আসলে কি করে, কিছু কিছু ব্যাকটেরিয়া শোষণ প্রক্রিয়ার মাধ্যমে পুষ্টি সংগ্রহ করে। তাহলে যেসব ব্যাকটেরিয়ার ক্রোমাটোফোর নেই তারা কিন্তু আসলে পুষ্টি শোষণের মাধ্যমে তাদের পুষ্টিটা নিয়ে থাকে, নিউট্রিয়েন্টসটা নিয়ে থাকে। এবার আরেকটা বিষয় বলতে পারি, এখানে যে ব্যাকটেরিয়ার ফিগারটা আঁকছি সেটা কিন্তু একটা সেল ছিল। তো এখান থেকে আমরা আরেকটা ক্যারেক্টারে বলতে পারি এদের, যে আরেকটা ক্যারেক্টার হচ্ছে এরা সাধারণত এককোষী হয়, এককোষী হয়, সাথে হচ্ছে এরা কলোনি আকারে থাকে, মানে একসাথে অনেকগুলো অ্যাটাচ হয়ে থাকে, এটা বলা হয় কলোনি। যদি আমি এটা ক্লিয়ার করে লিখি, এককোষী হয় এবং কলোনি আকারে থাকে। মনের রাজ্যের যে ওভারঅল বৈশিষ্ট্য সেগুলো কিন্তু এগুলোই ছিল। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে মনের রাজ্যে হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া বা নস্টক থাকে। মেইনলি এই যে নস্টকের কথা বলছি বা সায়ানোব্যাকটেরিয়া, এই সায়ানোব্যাকটেরিয়ার মধ্যেই কিন্তু আসলে ক্রোম্যাটোফোর বা সালোক সংশ্লেষী যে পদার্থ সেটা পাওয়া যায়। এজন্য আর কি এই নস্টক বা সায়ানোব্যাকটেরিয়া কিন্তু সালোক সংশ্লেষণ করতে পারে। এখন আমরা দেখব হচ্ছে আমাদের যে রাজ্য 2 রয়েছে সে রাজ্যের নাম 2 এর নাম হচ্ছে প্রোটিস্টা। এই প্রোটিস্টার বেশ কিছু বৈশিষ্ট্য আমরা একটু দেখার চেষ্টা করি। তো প্রোটিস্টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে এই প্রোটিস্টা কিন্তু আসলে সুগঠিত নিউক্লিয়াস যুক্ত একটা কোষ দিয়ে তৈরি। তাহলে সুগঠিত নিউক্লিয়াস বলতে আমি যেটা বুঝিয়েছি যে নিউক্লিয়াসটা আসলে সুগঠিত অবস্থায় রয়েছে। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি যে তাদের নিউক্লিয়াস কিন্তু অনেক বেশি সুগঠিত হয়, এই যে এই রকম অনেকটা। এবং নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল গুলো থাকে সেই ম্যাটেরিয়াল গুলো তার মধ্যে নিউক্লিয়ার পর্দা দ্বারা আবৃত থাকে। তো এটাকে যদি আমি একটা সেল কল্পনা করি এইরকম ভাবে, তাহলে এই যে প্রোটিস্টা রয়েছে প্রোটিস্টার নিউক্লিয়াসটা এরকম ভাবে ইনট্যাক্ট থাকে। তাহলে আমরা প্রাথমিক অবস্থায় বলতে পারি এরা কিন্তু আসলে এককোষী অথবা হচ্ছে বহুকোষীয় হতে পারে। তো প্রোটিস্টার 2টা প্রকার রয়েছে, এই 2টা প্রকার সম্বন্ধে একটু জেনে নিই, তাহলে আমাদের এই বৈশিষ্ট্যগুলো লিখতে সুবিধা হবে। তাহলে প্রোটিস্টার 2টা প্রকার কি, আমরা জানি যে প্রোটিস্টাকে বিজ্ঞানী টমাস কেভিলিয়ার জি স্মিথ ছিল, তিনি কিন্তু আসলে এই প্রোটিস্টাকে 2 ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে প্রোটোজোয়া, এটার নাম ছিল প্রোটোজোয়া, আর এটার নাম ছিল হচ্ছে ক্রোমিস্টা। তাহলে প্রোটোজোয়া বলতে যেদেরকে বোঝানো হচ্ছে এরা সাধারণত এককোষী জীব হয়, যেমন হচ্ছে অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেসিয়াম, এরা কিন্তু আসলে প্রোটোজোয়া। তো এরা সাধারণত প্ল্যান্ট লাইক স্ট্রাকচার নয়, এরা কিন্তু সাধারণত হচ্ছে অ্যানিমাল লাইক স্ট্রাকচার। তাহলে আমাদের একটু মাথায় রাখতে হবে প্রোটোজোয়া কিন্তু অ্যানিমাল লাইক স্ট্রাকচার, মানে এদের বিহেভিয়ার অনেকটা হচ্ছে অ্যানিমালের মতো, অ্যানিমাল লাইক স্ট্রাকচার। এবার আমি বলতে পারি যে ক্রোমিস্টা রয়েছে এরা কিন্তু হচ্ছে উদ্ভিদের সাথে অনেকটা মিল সম্পন্ন, উদ্ভিদের সাথে মিল সম্পন্ন। তাহলে এখন আমরা বৈশিষ্ট্যগুলো একটু লেখার চেষ্টা করি। বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা বলতে পারি যে 1 নম্বর বৈশিষ্ট্য, এরা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষ দিয়ে তৈরি। তাহলে 2 নম্বরে বলতে পারি হচ্ছে যে 1 নম্বর আমরা কিন্তু বলেছিলাম যে মনের যে রাজ্য থাকে সেই মনের রাজ্যের মধ্যে কিন্তু আসলে কোনো ধরনের রাইবোজোম ছাড়া অন্য কোনো অঙ্গাণু থাকে না, কিন্তু আমাদের যে প্রোটিস্টা রাজ্য রয়েছে এখানে কিন্তু রাইবোজোম সহ
কোষের যে অন্যান্য অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো কিন্তু থাকে। আমরা বলতে পারি যে রাইবোজোম সহ 3 নম্বরে আমরা বলতে পারি যে এদের মধ্যে কিন্তু আসলে ক্রোমিস্টা রয়েছে, যারা কিন্তু উদ্ভিদের সাথে মিল সম্পন্ন এবং তারা কিন্তু আসলে সালোক সংশ্লেষ করতে পারে, বা তাদের ক্লোরোপ্লাস্ট তাদের মধ্যে থাকে, যার কারণে সালোক সংশ্লেষণ করতে পারে। আমরা বলতে পারি এদের অনেকে সালোক সংশ্লেষণ করতে পারে, তাহলে সালোক সংশ্লেষণ করতে পারে, তার মানে হচ্ছে এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট ছিল। ওকে, 4 নম্বর আবার বলতে পারি এককোষী এবং বহুকোষী উভয় ধরনের হয়। আমরা হচ্ছে 5 নম্বর বৈশিষ্ট্যতে বলতে পারি যে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এদের অযৌন জনন হয়। এদের যে 6 নম্বর বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে, আমরা কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখেছিলাম যে এদের যে ডিএনএটা পাওয়া যায় সেই ডিএনএ কিন্তু হচ্ছে ডিএনএতে নন হিস্টোন প্রোটিন থাকতো, কিন্তু যত সব প্রকৃত কোষী যে উদ্ভিদ বা প্রাণী বা অণুজীবগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হিস্টোন প্রোটিন পায়। সো আমরা বলতে পারি যে ডিএনএতে হিস্টোন প্রোটিন পাওয়া যায়, আমাদের একটা মাথায় কোশ্চেন হতে পারে যে হিস্টোন প্রোটিনটা আসলে কি জন্য থাকে। হিস্টোন প্রোটিনটা নরমালি থাকে হচ্ছে যে ডিএনএ যে স্ট্রাকচারগুলো পেঁচানো যে স্ট্রাকচারগুলো আছে সেটাকে ওই রকম স্ট্রাকচারটা ধরে রাখতে এই হিস্টোন প্রোটিন কিন্তু অনেকটা সহায়তা করে। এবং 7 নম্বর যে বৈশিষ্ট্য সেটা আমরা বলতে পারি এদের মধ্যে কিন্তু কনজুগেশন হয়ে থাকে, জনন পদ্ধতি কনজুগেশনের মাধ্যমে হয়ে থাকে। জনন পদ্ধতি যে কনজুগেশন, এই কনজুগেশন জনন পদ্ধতিটা আসলে কিভাবে হয়ে থাকে এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। নরমালি দুইটা অণুজীব পাশাপাশি আসবে, এভাবে পাশাপাশি আসার পর এটা কিন্তু কনজুগেশন পাইপ তৈরি হয়, এরকম কনজুগেশন পাইপ তৈরি হয় এবং এদের যে জেনেটিক ম্যাটেরিয়াল থাকে সেগুলো কিন্তু এখান দিয়ে পাস হওয়ার পর এই কনজুগেশন পাইপটা কিন্তু বিলুপ্ত হয়ে যায় বা নিঃশেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পর এইভাবে আর কি পজিটিভ নেগেটিভ তাদের যে ট্রেন্ড রয়েছে সেগুলো আর কি তারা কি করে, তারা কিন্তু পাস করে দেয় এবং এইভাবে কিন্তু কনজুগেশনটা সম্পন্ন হয়। আশা করি আমরা কনজুগেশনের বিষয়টা বুঝতে পেরেছি। এটাই ছিল আমাদের প্রতিষ্ঠা রাজ্যের যে ক্যারেক্টারগুলো, সেগুলো হচ্ছে এইগুলো। এখন আমরা দেখব আমাদের যে 3 নম্বর রাজ্য রয়েছে সেই 3 নম্বর রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব। এখন আমরা কথা বলবো হচ্ছে আমাদের রাজ্য 3 নিয়ে, যেটি হচ্ছে ফানজাই রাজ্য। তো ফানজাই সম্বন্ধে কথা বলার আগে আমাদের যে ছত্রাক রয়েছে, যেটাকে বাংলায় ছত্রাক বলে থাকি, সেই ছত্রাকের একটু চিহ্নিত চিত্রটা অঙ্কন যদি করি এবং সেটার গঠনগুলো যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু এই রাজ্যের বৈশিষ্ট্যগুলো আমাদের আর মুখস্থ করা লাগবে না, এগুলো কিন্তু মনে থাকবে। তাহলে চলুন শুরু করি। এই যে নিচে যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছত্রাকের, এটাকে বলা হয় হচ্ছে দৈহিক অংশ। এই দৈহিক অংশের মধ্যে যেটা পাওয়া যায়, এই যে এখানে অনেকটা জড়ের মতো বা সরু সুতার মতো কিছু দেখতে পাচ্ছি, এটা বলা হচ্ছে মাইসেলিয়াম। এই মাইসেলিয়াম গুলো দেখা যাচ্ছে হাইফি দিয়ে তৈরি এবং এই বরাবর ছত্রাকের যে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা এটার বলা হচ্ছে স্টাইফ, এটা ডাকা হচ্ছে স্টাইফ নামে। এবং এইখানে যে অংশটা রয়েছে এই অংশটাকে বলা হচ্ছে অ্যানুলাস, এটা বলা হচ্ছে অ্যানুলাস। এবং এখানে যে দেখাচ্ছে সরুভাবে যে এরকম হয়ে যাচ্ছে দাগাঙ্কিত অবস্থায়, এটার বলা হচ্ছে গিলস নামে ডাকা হয়, গিলস। ওকে, এবং এই উপরের অংশটাকে বলা হচ্ছে পাইলিয়াস, এখানে যে গিলস অংশটা রয়েছে এই গিলস অংশটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই গিলস থেকে কিন্তু আসলে এদের যে জনন অংশটা সেটা তৈরি হয়। সেই জনন অংশটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে সেটা কেমন হবে, এই জনন অংশটা বা এই গিলসটাকে আর কি যদি আমরা ভেতর থেকে দেখার চেষ্টা করি, এটা 3টা লেয়ার পাওয়া যাবে। এই লেয়ারটারে বলা হচ্ছে ট্রমা লেয়ার, এটার বলা হচ্ছে সাবহাইমেনিয়াম। ট্রমার উপরের অঞ্চলটাকে মেইনলি বলা হয় সাবহাইমেনিয়াম অঞ্চল এবং এটাকে বলা হচ্ছে হাইমেনিয়াম অঞ্চল, হাইমেনিয়াম। এই হাইমেনিয়াম অঞ্চল, এই অঞ্চলের মধ্যেই কিন্তু আসলে যে ব্যাসিডিয়াম, এই ব্যাসিডিয়ামটা উৎপন্ন হয়। ওকে, তাহলে হাইমেনিয়াম অঞ্চলেই কিন্তু ব্যাসিডিয়ামটা থাকে, যেটা হচ্ছে সাব হাইমেনিয়াম অঞ্চল থেকে এটার উৎপত্তি। তাহলে আমরা এটাকে বলতে পারি এটার নাম হচ্ছে ব্যাসিডিয়াম। এই ব্যাসিডিয়ামের উপরে যেটা থাকে সেটা বলা হচ্ছে স্টেরিগমা, এবং এই স্টেরিগমার উপরে এই যে দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে একটা করে আমি এরকম নিউক্লিয়াস আঁকানোর চেষ্টা করেছি, অনেকটা হচ্ছে এইরকম, এগুলোকে বলা হয় হচ্ছে
ব্যাসিডিও স্পোর। এই ব্যাসিডিও স্পোরগুলো থেকেই কিন্তু আসলে এটা যখন অঙ্কুরিত হবে তখন আর কি এটা মাটিতে কি হবে, এটা মাটিতে যখন পড়ে যাবে তখন এখান থেকে আসলে মাইসেলিয়াম তৈরি হবে এবং মাইসেলিয়াম থেকে পর্যায়ক্রমিকভাবে এই ছত্রাক কিন্তু আবার তৈরি হতে থাকবে। তাহলে আমরা বলতে পারি যে এই ছত্রাকের যে বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম সেগুলো হচ্ছে এই ছত্রাক কিন্তু আসলে মৃতজীবী, মানে হচ্ছে যেখানে মরা বা মৃতজীবী পদার্থ থাকে সেখান থেকে এরা পুষ্টি শোষণ করে সেখান থেকেই কিন্তু আসলে ছত্রাকগুলো তৈরি হয় বা ছত্রাকগুলোর উৎপত্তি হয়। তাহলে এরা সাধারণত মৃতজীবী। দ্বিতীয়ত আমরা বলতে পারি এরা কিন্তু সাধারণত বহুকোষী হয়ে থাকে এবং এদের যে মাইসেলিয়াম থাকে এই মাইসেলিয়ামের মধ্যে আর কি হাইফা থাকে, যে হাইফাগুলো থেকে তারা পোষক দেহ থেকে পুষ্টি শোষণ করতে পারে, যাদেরকে বলা হচ্ছে হস্টোরিয়াম বলা হয়। এবং আরেকটা বিষয় আমরা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে এদের যে ব্যাসিডিয়াম রয়েছে সেই ব্যাসিডিয়ামে কিন্তু ব্যাসিডিও স্পোর তৈরি হয়, সেটা কিন্তু হ্যাপ্লয়েড, এবং এই হ্যাপ্লয়েড স্পোর দিয়েই কিন্তু পরবর্তীতে এই ছত্রাকের যে নতুন ছত্রাকের তৈরির বিষয়টা সেটা কিন্তু ব্যাসিডিও স্পোর দিয়েও হতে পারে। এবং আমরা বলতে পারি যে এটা কিন্তু আসলে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, এবং আরো বলা যায় এদের যে কোষটা রয়েছে সেই কোষে যে কোষ প্রাচীর রয়েছে সেটা কিন্তু কাইটিন দিয়ে তৈরি, এবং এই যে ছত্রাকের যে কোষ প্রাচীর রয়েছে সেই কোষ প্রাচীরটা কিন্তু কাইটিন দিয়ে তৈরি। কাইটিন কিন্তু হচ্ছে জটিল পলিস্যাকারাইড, যেটা সেলুলোজের সঙ্গে যখন অ্যামিন গ্রুপ যুক্ত থাকবে তখন সেটা আমরা বলে থাকি যে কাইটিন। তাহলে চলুন আমরা এই বৈশিষ্ট্যগুলো একটু দেখার চেষ্টা করি। তাহলে 1 নম্বর হিসেবে আমরা বলতে পারি এটা হচ্ছে মৃতজীবী ও পরজীবী। 2 নম্বর আমরা বলতে পারি এরা অধিকাংশই বহুকোষী। 3 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে এদের যে কোষ প্রাচীরটা রয়েছে সেই কোষ প্রাচীরটা কিন্তু কাইটিন দিয়ে তৈরি। এই কাইটিন বিষয়টা হচ্ছে যখন সেলুলোজের সঙ্গে যখন অ্যামিন গ্রুপ যুক্ত থাকবে তখন সেটাকে আসলে কাইটিন নামে ডাকা হয়, এবং এটা কিন্তু ছত্রাকের কোষ প্রাচীরে পাওয়া যায়। 4 নম্বর আমরা বলতে পারি এদের কিন্তু যে মাইসেলিয়াম ছিল এই মাইসেলিয়াম থেকে কিন্তু আসলে মাইসেলিয়াম কিন্তু হাইফি দ্বারা গঠিত, এবং এই হাইফিগুলোর মধ্যে এই যে হাইফিগুলোর কি পুষ্টি শোষণ করে সেটাকে হস্টোরিয়াম বলি। তাহলে আমরা বলতে পারি যে এরা কিন্তু হস্টোরিয়াম নামক অঙ্গ দিয়ে পুষ্টি শোষণ করে থাকে। 5 নম্বর আমরা বলতে পারি যে এদের যে ব্যাসিডিও স্পোর রয়েছে স্পোর দিয়েই কিন্তু এরা কি করে বংশবৃদ্ধি করতে পারে, স্পোর দিয়ে বংশবৃদ্ধি করতে পারে। 6 নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি এদের কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। এদের কিন্তু সঞ্চিত খাদ্য রয়েছে, যেমন হচ্ছে আমরা জানি উদ্ভিদের সঞ্চিত খাদ্য হচ্ছে যে স্টার্চ, এবং প্রাণীর সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, এবং হচ্ছে ফানজাই যে রাজ্য রয়েছে এই ফানজাই বা ছত্রাকের কিন্তু সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন ও তৈলবিন্দু। এবং 8 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি এরা কিন্তু আসলে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। এই যে এটা লিখে দিলাম আমরা, সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা প্ল্যান্টি রাজ্য সম্বন্ধে জানবো। তো প্ল্যান্টি রাজ্য জানার ক্ষেত্রে আমি একটা এখানে প্ল্যান্ট আঁকার চেষ্টা করি। এই যে মনে করলাম এটা হচ্ছে আমার প্ল্যান্ট। তো এই প্ল্যান্টি রাজ্যের আসলে কি ধরনের বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়? প্ল্যান্টি রাজ্যের বৈশিষ্ট্য যদি আমরা একটু জানার চেষ্টা করি, আমি যদি একটা পাতাকে সবুজ করে দিই, কারণ হচ্ছে এই প্ল্যান্টের পাতা তো সাধারণত সবুজ হয়ে থাকে, এই সবুজ বৈশিষ্ট্য থেকে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পাওয়া যাবে। এখানে একটি প্ল্যান্টের আমি ছবি এঁকে। তো প্ল্যান্ট সম্বন্ধে আমরা কি কি জানি? আমরা প্ল্যান্ট সম্বন্ধে যেগুলো জানি সেগুলো হচ্ছে যে এই উদ্ভিদ কিন্তু হচ্ছে মানে এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, তাই এরা হচ্ছে দেখতে সবুজ হয় এবং এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। আর যেহেতু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে তাই এদেরকে আসলে অটোট্রফ নামে ডাকা হয়। এবং এদের যে টিস্যু সিস্টেম রয়েছে এই টিস্যু সিস্টেমটা কিন্তু অনেক বেশি উন্নত, এবং এদের জনন সিস্টেমটাও কিন্তু অনেক বেশি উন্নত। তাহলে ওভারঅল এই বিষয়গুলো যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে কিন্তু যে প্ল্যান্টীয় রাজ্যের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এটা ছিল আমাদের একটা প্ল্যান্ট। এর বৈশিষ্ট্যগুলো কি কি আমরা বলতে পারি যে 1 নম্বরে আমরা বলতে পারি যে উদ্ভিদের দেহে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, তাই পাতা সবুজ হয়, সবুজ
হয় এবং খাদ্য তৈরি করতে পারে, খাদ্য তৈরি করতে পারে। 2 নম্বর আমরা বলতে পারি যে এদের যে টিস্যু সিস্টেম রয়েছে এই টিস্যু সিস্টেম কিন্তু অনেক বেশি উন্নত। তাহলে টিস্যু সিস্টেম উন্নত, মানে এদের যে টিস্যু সিস্টেম এই টিস্যু সিস্টেমে দেখা যাচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র রয়েছে। সেই পরিবহন টিস্যুতন্ত্র আগের যে আমরা রাজ্যগুলো পেয়েছি সেই রাজ্যগুলোর ক্ষেত্রে ওরকম কিন্তু ছিল না, কিন্তু স্পেসিফিক ভাবে এদের কিন্তু সেই পরিবহন টিস্যু থেকে উন্নত ধরনের জটিল টিস্যু সিস্টেম কিন্তু এদের মধ্যে পাওয়া যায়। এদের কিন্তু আসলে ভ্রূণ সৃষ্টি হয়, ভ্রূণ সৃষ্টি হয়। 4 নম্বর বৈশিষ্ট্য, এদের উন্নত প্রজনন পদ্ধতি পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, এই অ্যানাইসোগ্যামাস আমি জনন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব। তো অ্যানাইসোগ্যামাস হচ্ছে যাদের আর কি যে গ্যামেট গুলো রয়েছে সেই গ্যামেট গুলো হচ্ছে একরকম না বা সেম না, মানে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের মধ্যে পার্থক্য রয়েছে। দেখা যাচ্ছে মেল গ্যামেটটা দেখা যাচ্ছে যে ছোট হবে আর ফিমেল গ্যামেট হচ্ছে বড় হবে, এটাকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামাস। তো এটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস। 5 নাম্বার আমরা বলতে পারি এখানে আর কি স্ত্রী জননাঙ্গ দেখা যায়, স্ত্রী উদ্ভিদের জননাঙ্গ দেখা যায়। স্ত্রী জননাঙ্গ, জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলা হয়, আর্কিগোনিয়াম বলা হয়। এখানে যে আর্কিগোনিয়ামের কথা আমরা বললাম, এই আর্কিগোনিয়াম সম্বন্ধে যদি আমরা একটু ভালো মতো জানার চেষ্টা করি তাহলে আমাদেরকে একটা চিত্র অঙ্কন করতে হবে। এটা দেখতে অনেকটা হচ্ছে এই যে এরকম, যদি বলি অনেকটা দেখতে এরকম, এবং এর মধ্যে আর কি সেল থাকে, হচ্ছে নিচেরটা সব থেকে বড় সেল, তারপরের গুলো হচ্ছে ছোট ছোট এইরকম। তাহলে এটাকে বলা হচ্ছে গ্রীবা কোষ, গ্রীবা কোষ। ওকে, এবং এটাকে বলা হয় গ্রীবা নালিকা কোষ। এই যে কোষগুলো নালিকার মধ্যে থাকে এটা বলা হচ্ছে গ্রীবা নালিকা কোষ, নালিকা কোষ। এবং এটা এখানে যে কোষগুলো থাকে এটা বলা হচ্ছে উদরীয় কোষ, উদরীয় কোষ। এই উদরীয় কোষের মধ্যে সব থেকে বড় একটি কোষ থাকে যেটাকে বলা হচ্ছে ডিম্বাণু। ওকে, যখন এটা পরিণত হয় তখন কিন্তু এই কোষগুলো আর কি বিগলিত হয় এবং এখান দিয়ে আর কি ম্যালিক অ্যাসিড এবং হচ্ছে মিউসিলিজ পূর্ণ পদার্থ খরিত হয়, যেটা আর কি শুক্রাণুকে অ্যাট্রাকশন করতে সহায়তা করে। তাহলে এটা ছিল আমাদের মোটামুটি আর্কিগোনিয়াম। এখন আমরা হচ্ছে উদ্ভিদের যে প্রজননটা রয়েছে সেই প্রজননটা কয় ধরনের হতে পারে সে বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা জানি যে প্রজননকে সাধারণত আমরা দুই ভাগে ভাগ করে থাকি প্রাথমিক অবস্থায়। একটাকে বলা হচ্ছে হেটারোথ্যালিক এবং অপরটাকে বলা হচ্ছে হোমোথ্যালিক। হোমোথ্যালিক, হোমোথ্যালিক। এই যে হোমোথ্যালিক রয়েছে তার মানে উদ্ভিদের একই দেহে যখন মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট বা শুক্রাণু এবং ডিম্বাণু একই দেহে তৈরি হবে তখন তাদের যে জনন পদ্ধতিটা তাদেরকে বলা হচ্ছে হোমোথ্যালিক, এবং এটা সাধারণত দেখা যায় হচ্ছে স্পাইরোগাইরা শৈবালে। 2 নম্বর হচ্ছে হেটারোথ্যালিক। তাহলে হেটারোথ্যালিক বলা হচ্ছে যখন তাদের যে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট রয়েছে শুক্রাণু ডিম্বাণু সেটা কিন্তু আর কি ভিন্ন দেহে তৈরি হবে, তাদেরকে বলা হচ্ছে তাদের যে জনন সিস্টেমটা ওইটাকে বলা হচ্ছে হেটারোথ্যালিক জনন পদ্ধতি। এবং এই হেটারোথ্যালিক জনন পদ্ধতি সাধারণত 3 ধরনের হয়ে থাকে। যেমন আমরা বলতে পারি, একটা বলতে পারি যে আইসোগ্যামি, আইসোগ্যামি। এই আইসোগ্যামিতে হচ্ছে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট রয়েছে, তারা কিন্তু দেখতে হুবহু একই হয়, এটাকে বলা হচ্ছে আইসোগ্যামি। এবং এটা পাওয়া যায় হচ্ছে ইউলোথ্রিক্সে পাওয়া যায়, ইউলোথ্রিক্স যে শৈবাল রয়েছে ওই শৈবালে এটা পাওয়া যায়। 2 নম্বর যে জনন পদ্ধতি সেটাকে বলা হয় হচ্ছে অ্যানাইসোগ্যামি। এই যে অ্যানাইসোগ্যামি রয়েছে, অ্যানাইসোগ্যামি, এই অ্যানাইসোগ্যামি বলতে বোঝানো হয় যে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের মধ্যে পার্থক্য রয়েছে। মনে করি এটা মেল গ্যামেট, এটা হচ্ছে ফিমেল গ্যামেট, এই দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। তো এটারে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামি, মানে বাহ্যিকভাবে দেখতে এরা ভিন্ন আর এরা বাহ্যিকভাবে দেখতে একই মনে হবে কিন্তু ভিতরের যে ম্যাটেরিয়াল আছে সেটা কিন্তু অবশ্যই ভিন্ন হবে। এবং অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে আমরা যেটা বললাম যে বাহ্যিকভাবে দেখতে এটাই ভিন্ন হবে, যেমন দেখা যাচ্ছে একটা ছোট হবে একটা বড় হবে, এটা হচ্ছে অ্যানাইসোগ্যামি। এবং অ্যানাইসোগ্যামি যে জনন সিস্টেমটা এটা পাওয়া যায় হচ্ছে প্যান্ডোরিনাতে, প্যান্ডোরিনা শৈবালে।
এবার 3 নম্বর যে জনন সিস্টেম ওটার বলা হচ্ছে উগ্যামি, এবং এই উগ্যামি পাওয়া যায় হচ্ছে উন্নত শ্রেণীর যে উদ্ভিদ রয়েছে সেগুলোতে পাওয়া যায়, এবং শৈবালও পাওয়া যায়, যেমন হচ্ছে যে ফুকাস যে শৈবালটা রয়েছে এই ফুকাস শৈবালে কিন্তু উগ্যামি পাওয়া যায়। তো উগ্যামি বলতে যেটা বোঝানো হয় যেখানে হচ্ছে মেল গ্যামেটটা হচ্ছে ছোট হবে এবং এটা অবশ্যই সচল হতে হবে, মানে এর মধ্যে ফ্লাজেলা থাকবে, অবশ্যই ফ্লাজেলা রয়েছে, এবং এর যে ফিমেল গ্যামেট রয়েছে সেটা কিন্তু বড় হবে এবং এটা অবশ্যই নিশ্চল হতে হবে। বড় এবং নিশ্চল মানে উগ্যামি জনন সিস্টেমে এই যে মেল গ্যামেটটা অবশ্যই কি হতে হবে, মেল গ্যামেটটা হতে হবে সচল। এটা হচ্ছে উগ্যামি এবং এটা ফুকাসে পাওয়া যায়, ফুকাস নামক শৈবাল পাওয়া যায়, ফুকাস। এবং উন্নত শ্রেণীর যেমন উদ্ভিদ আমরা বলতে পারি আবৃতবীজী যে উদ্ভিদগুলো রয়েছে সেই আবৃতবীজী উদ্ভিদেও কিন্তু আমাদের এই যে উগ্যামি এই প্রক্রিয়াটা পাওয়া যায়, যেখানে একটি সচল মেল গ্যামেটের সাথে নিশ্চল যে ফিমেল গ্যামেট রয়েছে সেটা একটু তুলনামূলক বড় হবে এবং সেটার সাথে গিয়ে কি করবে, সেটা দিয়ে ফিউশন হবে এবং জাইগোট তৈরি করবে। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি এবং আমাদের মোটামুটি প্ল্যান্টের এইগুলোই মোটামুটি বৈশিষ্ট্য ছিল, এগুলো আমাদের মাথায় রাখলেই কিন্তু হয়ে যাবে। এখন আমরা হচ্ছে রাজ্য 5 অ্যানিমালিয়া সম্বন্ধে জানবো। অ্যানিমালিয়া রাজ্যে যাদেরকে নিয়ে আলোচনা করা হয় তারা হচ্ছে সাধারণত প্রাণী হয়। তো প্রাণীর সম্বন্ধে আমরা সাধারণত যে বিষয়গুলো জানি যে প্রাণী নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, এরা কিন্তু অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকে। আর দ্বিতীয়ত আমরা জানি যে এদের যে জনন সিস্টেম রয়েছে এটা কিন্তু সব থেকে উন্নত বেশি জনন সিস্টেম। 3 নম্বরে আমরা বলতে পারি যে প্রাণীদের কিন্তু কোষটা যদি আমরা আঁকার চেষ্টা করি, কোষ আঁকানোর সময় দেখছি কিন্তু কোষের মধ্যে আসলে কোনো ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় না। আর ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় না বলে হচ্ছে মানুষ কিন্তু আসলে সবুজ হয় না, ক্লোরোপ্লাস্ট থাকলে মানুষ কিন্তু সবুজ হয়ে যায়। যেগুলো উদ্ভিদের মধ্যে পাওয়া যায় তাই উদ্ভিদের পাতা কিন্তু সবুজ হয় এবং তারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। এবং আমরা কোষ আঁকানোর সময় আরো দেখছি যে এদের যে কোষটা রয়েছে সেই কোষের মধ্যে কিন্তু সেই রকম কোষ গহ্বর, বড় বড় কোষ গহ্বর পাওয়া যায় না, ছোট ছোট কোষ গহ্বর পাওয়া যায়। প্রাণীর যখন মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট এক জায়গাতে হয় এবং ফিউশনের মাধ্যমে জাইগোট তৈরি করে, সেই জাইগোটের কিন্তু বিভাজন হয় এবং বিভাজনের সময় কিন্তু ভ্রূণ সৃষ্টি হয় বা ভ্রূণীয় লেয়ার সৃষ্টি হয়। এটা কিন্তু আসলে অ্যানিমালিয়া রাজ্যের ক্ষেত্রে দেখা যায়। তাহলে অ্যানিমালিয়া রাজ্যের আমরা একটা প্রাণীকে কল্পনা করে নিলাম এবং সেখান থেকে অ্যানিমালিয়া রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আমরা পাই তাহলে সেগুলো যদি আমরা একটু লেখার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারি 2 নাম্বার থেকে প্রত্যেকটার ক্ষেত্রে লিখতে পারবো এরা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। তাহলে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। 2 নম্বরে বলতে পারি যে এরা সাধারণত বহুকোষী হয়। 3 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি এদের দেহে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না মানে অন্যের উপর ডিপেন্ড করে বেঁচে থাকে এদেরকে বলা হচ্ছে হেটারোট্রফ বলা হয়। 4 নম্বরে আমরা বলতে পারি এদের যে কোষ গহ্বর রয়েছে সেই মানে কোষ রয়েছে, কোষের মধ্যে ছোট কোষ গহ্বর পাওয়া যায়। 5 নম্বর বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা বলতে পারি জনন সিস্টেম বা জনন পদ্ধতি অনেক উন্নত। 6 নম্বরে বলতে পারি যে এদের ভ্রূণ তৈরি হয়। 7 নম্বরে আমরা বলতে পারি এদের ভ্রূণীয় লেয়ার তৈরি হয়। ভ্রূণীয় লেয়ার বলতে আমরা যেটা বুঝালাম সেটা হচ্ছে আমরা সাধারণত মেল সেক্স অর্গানের কথা যদি বলি, মেল সেক্স অর্গান এবং ফিমেল সেক্স অর্গান এটা কিন্তু আসলে পাওয়ারসেন বা এখানে হচ্ছে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। মিয়োসিস প্রক্রিয়া যখন এটা বিভাজিত হয় তখন এখান থেকে কিন্তু আসলে গ্যামেট তৈরি হয়। কি তৈরি হয়? গ্যামেট। এই যে গ্যামেটটা তৈরি হয় গ্যামেটটা মেল থেকে আসলে সেটার বলেই আমরা হচ্ছে মেল গ্যামেট বা এটার বাংলাতে আমরা বলে থাকি শুক্রাণু। ফিমেল থেকে আসলে এটার বলা হচ্ছে ফিমেল গ্যামেট বা আমরা এটাকে বলে থাকি বাংলায় ডিম্বাণু। এবং এটা হয় এন সংখ্যক, ক্রোমোজোমের সংখ্যা কি থাকে এখানে, এখানে হচ্ছে হ্যাপ্লয়েড থাকে। তাহলে এটা যখন পরস্পরের সঙ্গে ফিউশন হলে এটাকে বলা হচ্ছে জাইগোট। আমাদের মাঝে মাঝে কোশ্চেন হবে যে জাইগোট হ্যাপ্লয়েড হয় নাকি ডিপ্লয়েড হয়, তখন আমরা বলবো হচ্ছে ডিপ্লয়েড হয়। এবং জাইগোটটা কোথা থেকে সৃষ্টি হয়, তখন আমরা বলবো এটা হচ্ছে গ্যামেট থেকে সৃষ্টি হয় বা গ্যামেটের ফিউশনের মাধ্যমে এটা সৃষ্টি হয়।
তো আমাদের এখন জানার বিষয় হচ্ছে যে ভ্রূণ বিষয়টা একটু ভালো মতো যদি আমি জানার চেষ্টা করি। গ্যামেট গুলো যখন পরস্পরের সঙ্গে ফিউশনের মাধ্যমে জাইগোট তৈরি করে এবং এই জাইগোটটা ক্রমাগত বিভাজিত হয়ে 8 উইক পর্যন্ত বিভিন্ন ধরনের অর্গান ডেভেলপ হতে থাকে। মেনলি 8 উইক পর্যন্ত এই সময়টাকে মেনলি বলা হচ্ছে ভ্রূণ। তো ভ্রূণীয় লেয়ারের বিষয়ে যদি আমরা বলি যে উন্নত শ্রেণীর প্রাণীতে এই ভ্রূণের লেয়ার সাধারণত 3টা পাওয়া যায় এবং আমরা জানি যে প্রাণী জগতের যে পর্ব পাওয়া যায় 9টা পর্ব, এই 9টা পর্বের মধ্যে পরিফেরাতে সাধারণত কোনো লেয়ার পাওয়া যায় না, ভ্রূণের লেয়ার। দ্বিতীয়ত যে নিডারিয়া রয়েছে সেই নিডারিয়াতে ভ্রূণীয় লেয়ার পাওয়া যায় 2টা। বাকি যে পর্বগুলো রয়েছে প্রাণী জগতে তার প্রত্যেকের কিন্তু আসলে 3টা করে ভ্রূণীয় লেয়ার পাওয়া যায়। সেই লেয়ারগুলো যদি আমরা একটু মার্ক করার চেষ্টা করি, বাইরে যেটা পাওয়া যায় সেটা বলা হয় একটোডার্ম, ভেতরটার বলা হচ্ছে মেসোডার্ম এবং সব থেকে ভেতরে থাকে হচ্ছে এন্ডোডার্ম। এই যে একটোডার্ম রয়েছে এই একটোডার্ম থেকে মানে এই বিভিন্ন লেয়ারগুলো হওয়ার কারণটা কি? এই লেয়ারগুলো হওয়ার কারণ হচ্ছে এই লেয়ারগুলো থেকে বিভিন্ন ধরনের অর্গান তৈরি হয়। যেমন একটোডার্ম থেকে আসলে ত্বক এবং যে নার্ভাস সিস্টেম রয়েছে সেগুলো তৈরি হয়। মেসোডার্ম থেকে আমরা বলতে পারি যে মেসোডার্ম থেকে হচ্ছে যে মাসেল রয়েছে এবং হচ্ছে আমাদের কঙ্কাল তন্ত্র রয়েছে, এই বিষয়গুলো এখান থেকে তৈরি হয়। এবং এন্ডোডার্ম থেকে আসলে ভিসেরাল অর্গান মানে আমাদের শরীরের যে ভেতরের অঙ্গগুলো রয়েছে নাড়ি ভুঁড়ি সহ আরো যে অঙ্গগুলো সেগুলো কিন্তু এন্ডোডার্ম থেকে তৈরি হয়। তাহলে ভ্রূণ এবং ভ্রূণের লেয়ারের বিষয়টা কিন্তু আমরা আপাতত ক্লিয়ার হয়েছে। তাহলে এটা ছিল আমাদের যে অ্যানিমেলিয়া রাজ্য, তার বৈশিষ্ট্যের মধ্যে এটা এগুলো ছিল আর কি। এখন আমাদের যে 3 নম্বর পয়েন্ট ছিল সেটা একটু জানার চেষ্টা করব। এখানে শ্রেণীবিন্যাসের যে ধাপগুলো রয়েছে এই শ্রেণীবিন্যাসের ধাপ সম্বন্ধে জানবো এবং মানুষের নামকরণ শিখবো। আমরা জানি শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে নর্মালি 7টা, যেমন এটাকে বলে থাকি আমরা হচ্ছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, তারপরেরটা পাই হচ্ছে আমরা জেনাস, তারপরেরটা পাই হচ্ছে স্পেসিস। আমরা একটু বাঁকা করে সাধারণত এই নামকরণটা এইভাবে বাঁকা করে লিখতে হয়, এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা জানি যে শ্রেণীবিন্যাসের এই 7টি ধাপ লক্ষ্য করা যায় এবং হচ্ছে কিংডম হচ্ছে সব থেকে বড় ধাপ এবং স্পেসিস হচ্ছে সব থেকে ছোট ধাপ। তাহলে এই যে কিংডম এটা হচ্ছে যদি বড় সেট হয় তাহলে ফাইলাম কিন্তু তার ছোট সেট হবে। তো পর্যায়ক্রমিকভাবে আমরা বলতে পারি যে এই ফাইলামের ছোট সেট হচ্ছে ক্লাস, এই ক্লাসের ছোট সেট হচ্ছে অর্ডার বা বর্গ। আমরা যদি এটার একটু বাংলাটা লেখার চেষ্টা করি তাহলে কিংডমের যে বাংলাটা হবে সেটা হচ্ছে, আমরা যদি এটার বাংলাটা একটু লেখার চেষ্টা করি, কিংডমের বাংলা হচ্ছে রাজ্য। ওকে, এই যে রাজ্য। এবং ফাইলামের যে বাংলা সেটা হচ্ছে পর্ব। ক্লাসের যে বাংলা সেটা হচ্ছে আমরা বলতে পারি শ্রেণী। অর্ডার হচ্ছে বর্গ, ফ্যামিলি হচ্ছে গোত্র এবং জেনাস হচ্ছে গণ এবং স্পেসিস হচ্ছে প্রজাতি। তাহলে আমরা বলতে পারি এখানে কিংডম এটা কিন্তু বা রাজ্য হচ্ছে সব থেকে বড় এবং স্পেসিস বা প্রজাতি রয়েছে এটা কিন্তু সব থেকে ছোট ধাপ। তাহলে আমরা বলতে পারি যে বড়টা রয়েছে এটাকে বলতে পারি বড় সেট এবং এটি হচ্ছে তার উপসেট। তাহলে এটা একটা বড় সেট এবং এটি হচ্ছে তার উপসেট। তো শ্রেণীবিন্যাসের এইরকম পদ্ধতিটাকে বলা হচ্ছে নেস্টেড হায়ারার্কি। আমাদের একটু মাথায় রাখতে হবে, এটা ক মার্কে কোশ্চেন আসতে পারে। এটা বলা হয় নেস্টেড হায়ারার্কি, নেস্টেড হায়ারার্কি। এখন আমরা যে মানুষের নামকরণের বিষয়টা আছে সেটা একটু দেখার চেষ্টা করি যে মানুষের নামকরণটা আসলে কেমনে করবো। আমি এখান থেকে লেখা শুরু করলাম যে কিংডম, মানুষের কিংডম হচ্ছে এটা হচ্ছে অ্যানিমালিয়া এবং যে পর্বটা রয়েছে সেই পর্বটা হচ্ছে কর্ডাটা। কর্ডাটা বলতে বোঝানো হচ্ছে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় কোনো একটা পর্যায়ে পৃষ্ঠীয় দেশ বরাবর আর কি নটোকর্ডের উপস্থিতি ছিল, এটাকে বলা হচ্ছে কর্ডাটা। এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে কর্ডাটা। ক্লাস হচ্ছে ম্যামালিয়া। ম্যামালিয়া বলতে হচ্ছে যে মা কিন্তু বাচ্চাকে দুগ্ধ পান করা, এই জন্য এটাকে বলা হচ্ছে ম্যামালিয়া। এর অর্ডার বা বর্গ হচ্ছে প্রাইমেট। প্রাইমেট কেন বলা হয়? কারণ হচ্ছে এদের আঁকড়ে ধরার মতো হাত রয়েছে এবং হচ্ছে এদের ঘ্রাণ শক্তি অপেক্ষা দৃষ্টি শক্তি হচ্ছে অনেক বেশি উন্নত, এই জন্য আর কি এটাকে বলা হচ্ছে প্রাইমেট। গোত্র, এই গোত্র হচ্ছে এদের হমিনিডি। হমিনিডি কেন বলা হয়? কারণ হচ্ছে গরিলা, শিম্পাঞ্জি, বানরের সাথে এদের কিছুটা মিল রয়েছে, তাই এই গোত্রটা হচ্ছে হমিনিডি। জেনাস, এই জেনাসটা হচ্ছে এদের গণ হচ্ছে হোমো। হোমো এই জন্যই বলা হয় কারণ হচ্ছে এদের মস্তিষ্কটা হচ্ছে দেহের অনুপাতে বড় এবং খাড়া 2 পায়ে এরা হাঁটতে পারে। প্রজাতি হচ্ছে হোমো স্যাপিয়েন্স। তাহলে স্যাপিয়েন্স কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এদের যে কপালটা রয়েছে সেটা হচ্ছে খাড়া
এবং হচ্ছে চওড়া এবং বুদ্ধিবৃত্তিকভাবে অন্য প্রাণীর থেকে অনেক বেশি উন্নত। তাহলে এটা ছিল আমাদের হচ্ছে মানুষের নামকরণ। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের পরীক্ষায় আসতে পারে। যেহেতু একটা শ্রেণীবিন্যাস দেওয়া আছে সেটা হচ্ছে মানুষের, এটা আমরা একটু প্র্যাকটিস করে নিব। একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, আমি যেহেতু হাতে লিখেছি, এটা হাতে লেখার কারণে এটা অবশ্যই আমাকে নিচে কি দিতে হবে, দাগ দিতে হবে। আর এটা প্রিন্ট আউট করার সময় এটা কিন্তু ইটালিক হরফে বাঁকা করে লিখতে হয়। আর যখনই আমরা হচ্ছে এই নামকরণগুলো হচ্ছে লিখে করব, হাতে লিখে করব, তখন কিন্তু এই যে প্রজাতির নামের যে দুইটা পদ রয়েছে সেখানে আমরা কি করবো, এভাবে দাগ দিয়ে দিব। এটা যাতে আমাদের অবশ্যই মাথায় থাকে, এটা কিন্তু ভুল করা যাবে না। এখন আমরা জানবো হচ্ছে দ্বিপদ নামকরণের পদ্ধতি। তো দ্বিপদ নামকরণের পদ্ধতিটা আসলে কিভাবে আসলো? আমরা জানি 1753 সালে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তিনি তার স্পেসিস প্লান্টারাম বইয়ে গোত্র, বর্গ, গণ, প্রজাতি এসব সম্বন্ধে ভালো মতো আলোচনা করে নামকরণ করেছিলেন। তো আমরা সেই নামকরণের নিয়মগুলো একটু দেখার চেষ্টা করব। তো নামকরণের নিয়মগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ভাবে প্রবর্তিত হয় এবং এটার সংস্থা রয়েছে। যেমন আমরা বলতে পারি যে উদ্ভিদের যে নামকরণের সংস্থা সেটা বলা হচ্ছে ICBN বা ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। এটা যদি আমি একটু লেখার চেষ্টা করি, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, এটা হচ্ছে উদ্ভিদের জন্য এবং প্রাণীর জন্য একটা সংস্থা রয়েছে নামকরণের, সেটা হচ্ছে ICZN। এটাকে আমরা বলতে পারি ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। এই সংস্থাটা হচ্ছে প্রাণীর যে নামকরণের বিষয়টা সেটা কিন্তু এরা দেখে থাকে। এখন হচ্ছে যে দ্বিপদ নামকরণটা, এই দ্বিপদ নামকরণ আমরা একটু দেখার চেষ্টা করব। দ্বিপদ নামকরণকে ইংলিশে বলা হয় হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার। তাহলে বাইনোমিয়াল নোমেনক্লেচার এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যেটাকে বলা হচ্ছে দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ এটা মনে রাখা খুবই ইজি, এটা কিন্তু আমাদের গমার্কে কোশ্চেনে আসতে পারে। এটা আমরা কোন সিস্টেমে মাথায় রাখবো? প্রাথমিক অবস্থায় হচ্ছে আমরা একটা উদাহরণ লিখে নিব দ্বিপদ নামকরণের। আমি দিলাম জাকেরানা ঢাকা। ওকে, তাহলে যেহেতু আমি হাতে লিখেছি তাহলে আমাকে কি করতে হবে, নিচের দিকে একটা আন্ডারলাইন করতে হবে বা দাগ দিতে হবে। এখন আমরা এই নামকরণের পদ্ধতিটা লেখার চেষ্টা করব। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু ল্যাটিন ভাষার সাথে অনেকটা সম্পর্কিত মনে হচ্ছে। আমাদের মাথায় রাখতে হবে যে নামকরণের ক্ষেত্রে নামকরণ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে, ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। এখানে যে জাকেরানা ঢাকা দেখছি এটা কিন্তু আসলে একটি ব্যাঙের নাম। বাংলাদেশের তরুণ বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার তিনি আর কি এই জাকেরানা ঢাকা এই ব্যাংকটির নামকরণ করেন, যেটি আমাদের বাংলাদেশের ঢাকাতে শুধুমাত্র পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞানের প্রতিষ্ঠাতা ছিলেন কাজী জাকের হোসেন, উনার সম্মানার্থে আর কি এই ব্যাঙের নামটা এইভাবে করা হয়। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা যদি 2 নম্বর নিয়মটা লিখি, সেটা হচ্ছে যেহেতু এটা দ্বিপদ নামকরণ তাহলে এই নামকরণে 2টা পদ থাকবে, 2টি পদ থাকবে। প্রথমটি জেনাসের এবং দ্বিতীয়টি প্রজাতির। আমাদের 3 নম্বর নিয়ম হচ্ছে প্রজাতির ক্ষেত্রে দ্বিপদ নামকরণের প্রথম লেটার ক্যাপিটাল হবে, বাকি সব স্মল হবে। 4 নম্বর হচ্ছে সর্বপ্রথম যিনি বিজ্ঞানসম্মত উপায়ে নামকরণ করবে অগ্রাধিকার লাইন অনুসারে ওই নামটা আর কি অগ্রাধিকার পাবে, এটাকে বলা হচ্ছে অগ্রাধিকার লাইন। তাহলে সর্বপ্রথম যিনি বিজ্ঞানসম্মত উপায়ে নামকরণ করবেন অগ্রাধিকার লাইন অনুসারে তিনি আর কি অগ্রাধিকার পাবেন। এবার 5 নম্বর একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। 5 নম্বর হচ্ছে যে প্রত্যেকটা প্রাণীর জন্য, প্রজাতির জন্য নামটা অবশ্যই কি হবে, ভিন্ন হবে। প্রত্যেকটি প্রজাতির জন্য নামকরণ ভিন্ন হবে, ইউনিক হবে আর কি। 6 নম্বর বলতে পারি যে হাতে যদি আমরা লিখি এটা, তাহলে কিন্তু প্রজাতির নামের এখানে
আন্ডারলাইন করতে হবে। হাতে লিখলে প্রজাতির নামের নিচে আন্ডারলাইন করতে হবে। তার মানে জাকের রানা ঢাকা ফুল লিখছি, এইটা জাকের রানার নিচেও আন্ডারলাইন করতে হবে, ঢাকার নিচেও আন্ডারলাইন করতে হবে। 7 নম্বর নিয়মে যেটা বলা হচ্ছে যে যিনি নামকরণটা করবেন ওনার নামের ক্যাপিটাল লেটার দিয়ে একটা ডট দিয়ে কমা দিয়ে যে সালে এই নামকরণটা আর কি করছেন সেই সালটা উল্লেখ করতে হবে। যেমন হচ্ছে বিজ্ঞানী যে ক্যারোলাস লিনিয়াস ছিল উনি কিন্তু মানুষের নামকরণ করেছিলেন হোমো স্যাপিয়েন্স নামে। ওখানে একটা স্পেস দিয়ে তিনি আর কি লিনিয়াস নামের এল নেওয়া হয়েছে, একটা ডট এবং কমা, এবং 1753 সাল। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারছি। তাহলে দ্বিপদ নামকরণ সম্বন্ধে এটা মোটামুটি আমাদের কথা ছিল। এখন এখানে একটা মিস্টেক হয়েছে, এই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে হোমোনিডি বানানটা হবে এ ই হবে, আইটা হবে না। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের বইয়ে যে দ্বিপদ নামকরণগুলো দেওয়া ছিল সেই দ্বিপদ নামকরণগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এখন আমরা জানবো হচ্ছে আমাদের বইয়ে দেওয়া আছে বেশ কিছু উদ্ভিদ এবং প্রাণীর বৈজ্ঞানিক নাম, সেই বৈজ্ঞানিক নামগুলো আমরা দেখার চেষ্টা করব। তো এগুলো স্পেলিং করতে আমাদের অনেক সময় সমস্যা হয়, তাহলে চলুন আমরা শুরু করি। এখানে রয়েছে ধান, ধানের ক্ষেত্রে আমরা উচ্চারণ করে থাকি অরিজা স্যাটিভা। এটা পাট কর্কোরাস ক্যাপসুলারিস, কর্কোরাস ক্যাপসুলারিস। আম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। কাঁঠাল আর্টোকার্পাস হেটারোফাইলাস, আর্টোকার্পাস হেটারোফাইলাস। শাপলা নিমফিয়া নৌচালি। জবা হিবিস্কাস রোজা সিনেনসিস। কলেরা জীবাণু ভিব্রিও কলেরা। ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। আরশোলা পেরিপ্লানেটা আমেরিকানা। মৌমাছি এপিস ইন্ডিকা। ইলিশ চেনুলোসা ইলিশা। পুনুব্যাংক ডুটাপ্রিনাস মেলানোস্টিকটাস অথবা বুফোমেলানোস্টিকটাস। দোয়েল কপসিকাস সেলারিস। রয়্যাল বেঙ্গল টাইগার প্যানথেরা টাইগ্রিস। পেঁয়াজ অ্যালিয়াম সেপা। গোল আলু সোলানাম টিউবারোসাম। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা যদি আমাদের ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।